শুভ সন্ধ্যা সবাইকে। আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল। আর এই আমাদের হলদিয়া গভর্নমেন্ট কলেজের ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে যে অনলাইন ব্রিজ কোর্স অর্গানাইজ করা হয়েছে ইন কোলাবোরেশন উইথ দ্য আনসার্টেনটি প্রিন্সিপাল ইয়োর কেরিয়ার গাইড ইউটিউব চ্যানেল, সেই ব্রিজ কোর্সের স্টুডেন্টদের জন্য আজকের দিনটা খুব স্পেশাল। তো আমি এই প্রসঙ্গে বলে রাখি, যারা মানে কোর্সটা করছেন না, আজকে প্রথম জয়েন করেছেন তাদের জন্য, যে এই কোর্সে এখনো পর্যন্ত মেকানিক্স আর কোয়ান্টাম মেকানিক্স এই দুটোর ক্লাস প্যারালালি হচ্ছে। সেটা প্রায় 7টা ক্লাস হয়ে গেছে সেটার। তবে আজকে কিন্তু আমরা একসঙ্গে হয়েছি, সেটা ঠিক ক্লাসের জন্য নয়, আমরা অ্যাকচুয়ালি একটা গল্প শোনার জন্য আমরা একত্রিত হয়েছি। তো এই গল্পটা বলার জন্য আমাদের সঙ্গে আজকে আছেন এস.এন. বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস SNBN CBS এর অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মানিক বণিক। মানিকদা এস.এন. বোসের যে ডিভিশনটায় আছে সেটা তো নামটাই খটোমটো, আর সেটার নামও সেরকমই, মানে ডিপার্টমেন্ট অফ কমপ্লেক্স সিস্টেমস। আচ্ছা, এবার হচ্ছে যে মানিকদা আমার যাদবপুরের সিনিয়র। যাদবপুরে পড়াশোনা করার পরে মানিকদা ISI থেকে PhD করেছে। তারপরে আইজা TVM এ ছিল। আইজা TVM এ থাকার সময় সম্ভবত ফেয়ারওয়েলের দিন বা তার আগে কোনো সময় স্টুডেন্টরা মানিকদার একটা ছবি এঁকেছিল বোর্ডে। মানিকদা কিন্তু খুব ভালো পড়ায়, মানে স্টুডেন্ট লাইফ থেকেই মানিকদা সিনিয়র হিসেবে প্রচুরই সাহায্য করেছে। মানে এখনো বলে, মানে মানিকদার ফ্যান এখনো অনেক। মানে আমার বন্ধুরাও শুনে বলছিল যে মানিকদাকে জিজ্ঞেস করবি আমাদের কথা মনে আছে কিনা মানিকদার। তো আর এবং সেখানে স্টুডেন্টরা আর কি বলেছিল যে ডক্টর মানিক বণিক ইজ ফাইন ম্যান অফ আইজার TVM। তো যাই হোক, সেই জন্য মানে তখন থেকে আমি এটা মাথার মধ্যে করে রেখেছিলাম যে মানিকদা যেহেতু পপুলার সায়েন্সেরও টক দেয়, সেজন্য অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে একটা এরকম যদি করা যায়। এবারে সুযোগ এসে গেল, আর স্কুলের বাচ্চারাও যেহেতু আছে সেজন্য মনে হলো যে এই সুযোগ তো আর ছাড়া যাবে না। তো মানিকদাকে প্রচুর থ্যাঙ্কস। মানে একদম স্টুডেন্টদের সুবিধার জন্য আমি বলেছিলাম একটু সন্ধ্যের দিকে করলে ভালো হয়, সেজন্য মানিকদা সবেতেই রাজি। তো মানিকদাকে আরেকবার ওয়েলকাম জানাচ্ছি। আর মানিকদার টপিকটা আমি বলছি, কিন্তু টাইটেল থেকে শুরু করে সমস্ত মানিকদা নিজেই বলবে। টপিকটা বেসিক্যালি 2022-এ ফিজিক্সের নোবেল প্রাইজ যেটাতে দেওয়া হয়েছিল সেটাই, কিন্তু আমি ওই ব্যাপারে কিচ্ছু জানি না, সেই জন্য বাকিটা আমি মানিকদাকে বলছি। মাইক ওভার টু মানিকদা। থ্যাংক ইউ দেবলীনা। তো প্রথমেই আমি বলি যে দেবলীনারা এবং তার সহকর্মীরা যে যেরকম একটা উদ্যোগ নিয়েছে স্কুল মানে কলেজের স্টুডেন্টদের বিভিন্ন ব্যাপারে পড়াশোনা, মানে বেসিক কোর্স অফ ফিজিক্সটা দেওয়ার জন্য, এটা খুবই সাধুবাদ জানাই প্রথমে। তা আজকে আমরা ওরকম কোনো কোর্স করব না, আমরা জাস্ট গল্পের মাধ্যমে বুঝবো। মানে আমার যেটা বেসিক উদ্দেশ্য থাকবে যে আজকে যে 1 ঘন্টা বা 1 ঘন্টা 1.5 ঘন্টা যাই আমরা ডিসকাশন করি, যে ফিজিক্সের অনেক কঠিন ধারণা কেউ খুব সহজ করে গল্প ছলেই বোঝা যায়। এবং আসলে কঠিন বলে কিছু হয় না। কঠিন মানে কতগুলো সহজ অনেকগুলো মিলে আছে, ওইটাকে ছাড়াতে হবে। শুধু আমরা যদি ইন্ডিভিজুয়ালি ওইটাকে ছাড়াতে পারি, তাহলে দেখবো যে হ্যাঁ, আইডিয়াগুলো খুব একটা মানে বেশ কিছুটা অ্যাপ্রিসিয়েট করা যাচ্ছে। তা ওই দেবলিনা যেটা বলছিল, আমি আজকে মেইনলি ডিসকাস করব যে 2022 সালে যে নোবেল প্রাইজটা দেয়া হয়েছে, সেটা খুব ইম্পর্টেন্ট নোবেলের হিস্ট্রিতে। ইম্পর্টেন্ট এই কারণে, এটা নিয়ারলি একটা মানে ফিলোসফিক্যাল কোশ্চেন, সেটাই হিস্টোরিক্যালি আমি ওটা ডিসকাস করার চেষ্টা করব। তো আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি টাইটেলটা রেখেছি বেলের উপপাদ্য, আইনস্টাইনের বাস্তবতা ও স্থানিকতা সম্পর্কে ধারণা ও কোয়ান্টাম তত্ত্ব। আচ্ছা, বেলকে জন এস বেল আমরা বুঝবো, ধীরে ধীরে হিস্টোরিক্যালি আসবো যে বেলের উপপাদ্য কেন এত ইম্পর্টেন্ট, এবং আইনস্টাইনের বাস্তবতা বা স্থানিকতা সম্বন্ধে ধারণাটাই বা কি, এবং কোয়ান্টাম থিওরি সঙ্গে তার কি মানে প্রবলেম ছিল সেই মুহূর্তে, এবং বেল কি বলতে চাইছে, এগুলো ধীরে ধীরে ক্লিয়ার হবে। তা এই ফার্স্ট স্লাইড থেকে খুব একটা ক্লিয়ার নয় এই টাইটেলটা সম্বন্ধে, বাট আমি আশা করি 1 ঘন্টা পর আমরা কিছুটা হলেও বুঝতে পারবো কি বলতে চাইছি। আর পাশে যে ছবিটা যে ভদ্রলোককে দেখা যাচ্ছে, ইনি হচ্ছেন জন স্টুয়ার্ট বেল। আমরা ওনার গল্প শুনবো। আচ্ছা, যেটা আমি বলছিলাম, 2022 সালে নোবেল পুরস্কার পেয়েছেন এই 3জন বিজ্ঞানী। অ্যালান অ্যাসপেক্ট, উনি হচ্ছেন ফ্রান্সের, জন এফ ক্লজার US এর, অ্যান্ড অ্যান্টন জাইলিঞ্জার। অ্যান্ড নোবেল কমিটি বলছে
যে কেন নোবেলটা দেওয়া হয়েছে, ফর এক্সপেরিমেন্ট উইথ এনটেঙ্গেলমেন্ট ফর এনটেঙ্গেলড ফোটনস, এস্টাবলিশিং দ্য ভায়োলেশন অফ বেল ইনইকুয়ালিটিস অ্যান্ড পায়োনিয়ারিং কোয়ান্টাম ইনফরমেশন সায়েন্স। এই যে এস্টাবলিশিং ভায়োলেশন অফ বেল ইনইকুয়ালিটি, বেল ইনইকুয়ালিটিটা কি, কেন এর ভায়োলেশন এস্টাবলিশ করাটা এত ইম্পর্টেন্ট, এটাই আমরা বোঝার চেষ্টা করব। এবং সেটা করতে গেলে আমাদের এনটেঙ্গেলমেন্ট ফোটন লাগে, সেটা কি সেটাও আমরা কিছুটা বোঝার চেষ্টা করব। এটাই হচ্ছে আজকের টপিকের, মানে আজকের যে ডিসকাশনের মেন উদ্দেশ্যটা। তা ফিজিক্স এবং টপিকে যাওয়ার আগে আমরা এটা শুরু করি এই জায়গা থেকে, যে একটা বিজ্ঞানের, যখন আমরা বিজ্ঞান গবেষণা করি, সে বিজ্ঞান গবেষণার পদ্ধতিটা কি। যে কোনো বিজ্ঞান, এটা হতে পারে জীবন বিজ্ঞান, এটা হতে পারে সামাজিক বিজ্ঞান, সমাজ সম্পর্কিত কোনো বিজ্ঞান, এটা হতে পারে ন্যাচারাল সায়েন্স মানে বস্তু সম্বন্ধে কোনো বিজ্ঞান। সে বিজ্ঞানের গবেষণার পদ্ধতিটা কি, তা সেটা যাওয়ার আগে আমি এখানে দুটো কোটেশন শুরু করেছি। একটা হচ্ছে কার্ল মার্কসের। কি বলছেন মার্কস? উই নো অনলি এ সিঙ্গেল সায়েন্স, দ্য সায়েন্স অফ হিস্ট্রি। এটা খুব খেয়াল করে লক্ষ্য করো, এখানে কিন্তু দেখো কার্ল মার্কস বলেনি হিস্ট্রি অফ সায়েন্স, উনি বলছে সায়েন্স অফ হিস্ট্রি। ইতিহাস কিভাবে বিবর্তিত হয় তার সায়েন্সটা আমরা বোঝার চেষ্টা করি। হিস্ট্রি ক্যান বি কমপ্লিমেন্টেড ফ্রম টু সাইডস। It can be divided into history of nature and the history of mankind. However, the two sides are not to be divided of. As long as men exist, the history of nature and the history of men are mutually conditioned. তার মানে মার্কস বলছে যে এই যে সায়েন্স অফ হিস্ট্রি, এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। অন্যদিকে আরেকজন ফিলোসোফার বা ম্যাথমেটিশিয়ান অ্যান্ড কাম ফিলোসোফার, ইমরে লাকাতোস, পরে যদি তোমরা আরো মানে ফিলোসফি নিয়ে পড়াশোনা করো ওনার কথা জানতে পারবে। তো উনি কি বলছে? উনি বলছে হিস্ট্রি অফ সায়েন্স উইদাউট ফিলোসফি অফ সায়েন্স ইজ ব্লাইন্ড। যে সায়েন্সের হিস্ট্রি তুমি যদি জানতে চাও, তাহলে তার ফিলোসফি ছাড়া, সায়েন্সের ফিলোসফি ছাড়া যদি তুমি ওইটাকে বোঝাটা, ওইটা ব্লাইন্ড হয়ে যাবে, ওইটা অন্ধের মতো হবে। আবার ফিলোসফি অফ সায়েন্স উইদাউট হিস্ট্রি অফ সায়েন্স ইজ এমটি। তুমি শুধু আবার ফিলোসফি অফ সায়েন্স জানতে চাইলাম আমরা, কিন্তু সায়েন্সের হিস্ট্রিটা বুঝলাম না, তাহলে ওইটারও খুব একটা মানে থাকবে না। তাই এই দুটো খুব জড়িয়ে, ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। সায়েন্সের হিস্ট্রিকে বোঝা, হিস্ট্রি অফ সায়েন্সকে বোঝা, অ্যান্ড ফিলোসফি অফ সায়েন্সকে বোঝা। তা সেই জন্যই আমি শুরু করলাম যে বিজ্ঞান গবেষণার পদ্ধতি, তার বেসিক ফিলোসফিটা কি। বেসিক ফিলোসফিটা দেখো, তিনটে স্টেপ। এটাকে বলা হয় থিসিস, অ্যান্টিথিসিস অ্যান্ড সিনথেসিস। থিসিস কি বলছে? যে থিসিস হচ্ছে আমরা নেচার সম্বন্ধে কিছু পর্যবেক্ষণ করি, করে আমরা একটা ধারণায় পরিণত, মানে 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 একটা ধারণা করি। যেরকম আমি খুব সহজভাবে বলি যে আমি একটা পাথরকে উপরের দিকে ছুড়ে দিলাম, দিয়ে আমি দেখলাম যে ওটা নিচে পড়ে আসছে। তাহলে আমি বললাম, ও কোনো একটা ভারী জিনিসকে যদি ওপরের দিকে ছুড়ে দিই, তাহলে সেটা নিচের দিকে পড়বে সব সময়। এটা হচ্ছে আমার থিসিস। এই মুহূর্তে আমি একটা ধারণায় করলাম যে হ্যাঁ, কোনো ভারী বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলে ওটা নিচের দিকে পড়বে। এর পরের স্টেপটা খুব ইম্পর্টেন্ট, অ্যান্টিথিসিস। এই যে আমি বললাম যে এই কথাটা, এটাকেই আমি এবার ভুল প্রুফ করার চেষ্টা করব। তাহলে ভুল প্রুফ কি করে করার চেষ্টা করব? আমি বিভিন্ন আরো এরকম পরীক্ষা করব। আমি একটা পাথর দিয়ে দেখেছি, এবার একটা ভারী লোহার কিছু দিয়ে ছুঁড়ে দেখবো যে ওটা নিচে পড়ছে কিনা, একটা আপেলকে উপরে ছুঁড়ে দিয়ে দেখবো। এরকম প্রচুর পরীক্ষা নিরীক্ষা করতে থাকবে। এবং এই যে আমার যে হাইপোথিসিসটা ছিল, এটা যত পরীক্ষা নিরীক্ষা বা অ্যান্টিথিসিসের এগেনস্টেও ঠিক থাকবে, এটাকে বলা হয় বিপরীত যুক্তি। মানে অ্যান্টিথিসিসের এগেনস্টে যদি ও হোল্ড করে, সত্যি হয়, তখন আমরা বললাম না, এটাই আসলে সত্যি সত্যি জগতের নিয়ম, সিনথেসিস। তার মানে থিসিস ও অ্যান্টিথিসিসের দ্বন্দ্ব নিরসন, এবং অবশেষে একটা ল বা সূত্র আমরা আবিষ্কার করি নেচার সম্বন্ধে। তাহলে একটা সূত্র আবিষ্কারের তিনটে স্টেপ: থিসিস, অ্যান্টিথিসিস অ্যান্ড সিনথেসিস। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা বহু খুব বিউটিফুল সূত্র আবিষ্কার করছি। আমি যদি তোমাদেরও জিজ্ঞেস করি, তোমাদের মধ্যে অনেকেই অনেকগুলো খুব সুন্দর এক্সাম্পল দিতে পারবে। যেরকম নিউটনের সূত্রাবলী, খুব ইম্পর্টেন্ট সূত্রাবলী। এবং এইভাবেই থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস, এই প্রক্রিয়ার মাধ্যমেই এটা লগুলো আমরা বুঝতে পেরেছি। মানে আমরা যদি নিউটনের সূত্রতেও যাই, সেখানেও দেখবো নিউটনের আগে অ্যারিস্টটল অন্যভাবে বলার চেষ্টা করছিল। যে সেকেন্ড ল, যেটা সেকেন্ড ল অফ নিউটন, যে বাইরে থেকে ধাক্কা দেওয়া হলে, বল প্রয়োগ করা হলে বস্তুর গতির পরিবর্তন হয়, এবং রেট অফ চেঞ্জ অফ
মোমেন্টাম ওর ফোর্সের সঙ্গে সমান, কিন্তু এটা প্রথমেই এইভাবে ছিল না, অ্যারিস্টটল অন্যভাবে বলেছিল রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, সরি রেট অফ চেঞ্জ অফ পজিশন, সেটা বস্তুর ফোর্সের সঙ্গে সমান, বাইরে থেকে প্রযুক্ত বলের সঙ্গে সমান। কিন্তু দেখা গেল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অ্যারিস্টটলের সেই কথা সত্যি নয়, তখন আবার ওইটাকে মডিফাই করতে হলো, নিউটন সেটা করলো, তার মানে সেটা অন্য হিস্ট্রি। মানে বাট আমি যেটা বলতে চাইছি এই স্লাইডে, যে বিজ্ঞান গবেষণার পদ্ধতিটা হচ্ছে এই সিম্পল বাট ভেরি ইম্পর্টেন্ট তিনটে স্টেপ: থিসিস, অ্যান্টিথিসিস এন্ড সিনথেসিস। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, আমরা যত সূত্র আবিষ্কার করি নাই কেন, এরকম হতে পারে একটা খুব সূত্র সুন্দর, কিন্তু সেটা নতুন কোনো এক্সপেরিমেন্ট আর এক্সপ্লেন করতে পারছেন, তখন আমরা কি করব? তখন আমাদের ওপেন থাকতে হবে যে না, তার মানে এই নতুন এক্সপেরিমেন্ট এই পুরনো সূত্রের দ্বারা আর এক্সপ্লেন করা যাচ্ছে না, তার মানে নেচারের ল আরো খুব ডিপার কিছু আছে, নতুন ল, নতুন নিয়মের জগৎ সম্বন্ধে নতুন ধারণার জন্ম দিচ্ছে। এখানে আমাদের ওপেন হতে হবে। এটা হচ্ছে সায়েন্টিফিক ফিলোসফির প্রথম শর্ত, যে সায়েন্স ইজ ওপেন টু, নিজেকে চেঞ্জ করতেও ওপেন আছে সবসময়। এটা অন্যান্য ফিলোসফি, মানে যেটাকে বলা হয় অনেক সময় আইডিয়ালিস্টিক ফিলোসফি এই জায়গায় অর্থোডক্স হয়ে যায়। অর্থোডক্স মানে ও নিজে খুব রিজিড, ও চেঞ্জ করতে চায় না। বাট সায়েন্স এক্ষেত্রে খুব ওপেন, ও নতুন আবিষ্কারের মাধ্যমে পুরনো সূত্র যদি ভুল প্রমাণিত হয়, অবশ্যই যে বারবার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেটাকে অ্যাকসেপ্ট করতে রাজি হয়। তা আমরা দেখবো, এরপরের অংশ দেখবো আমরা খুব ছোট ছোট কিছু এক্সপেরিমেন্ট নিয়ে ডিসকাস করব। আচ্ছা, আমি এখানে বলে রাখি, যদি তোমাদের আমি যখন ডিসকাস করতে থাকবো কোনো কোশ্চেন থাকে, তাহলে তোমরা মানে ওইখানে হ্যান্ড রেজ করবে, তাহলে আমরা কোশ্চেনটা নিতে পারি যদি কোনো কোশ্চেন থাকে। আচ্ছা, হ্যাঁ, হ্যান্ড রেজ করতে সবাই জানিস তো নিশ্চয়ই, ওই নিচে মাইকের পাশে আইকনটা আছে। হ্যাঁ বলো। তাহলে আমরা একটা সহজ এক্সপেরিমেন্ট করা যাক, খুব সহজ। এটা মানে এতটাই সহজ, এটা আমরা স্যার আমি বাংলা পড়তে জানি না। Oh, you don't understand Bengali, huh? No, I understand Bengali in language, but I don't know how to read or write. Okay, no problem. I have also English version of this. I will share with Devlina. She can share with you, okay? But you can follow Bengali, no? Yes, sir. Okay. If you don't use the typical Bengali terms, like for straight line, the corresponding Bengali terms. Yeah, understand. And the same slide I have in English version, I will share with you Devlina. She can share to everyone, okay? No problem. So, in this slide, আমি বলতে চাইছি যে আলো, লাইটের বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের সহাবস্থান, মিন্স কন্ট্রাডিকশন কোএক্সিস্ট। মানে আমি খুব সহজ কথা একটা বলি, ধরা যাক আমি তোমাকে যদি কোশ্চেন করি, আচ্ছা লোহা জলে ভাসে না জলে ডুবে যায়? সহজ কোশ্চেন হচ্ছে লোহা জলে ডুবে যায়, কারণ ডুবে যাওয়া এন্ড ভেসে থাকা হচ্ছে অপোজিট প্রপার্টি। কিন্তু আবার দেখো, লোহাকে পাত বানিয়ে তো তুমি টাইটানিক তৈরি করেছিলে, এবং সেই টাইটানিক জলে ভেসে আছে, তার মানে ওর মধ্যে ভেসে থাকা প্রপার্টিও আছে। আচ্ছা, যখন ও টাইটানিক হয়ে ভেসে আছে, তার মধ্যে কি ওর মধ্যে ডুবে যাওয়া প্রপার্টি চলে গেল? না। আবার আমি যদি এখানে একটা মানে আমি ওই লোহার মধ্যে একটা ফুটো করে দিই, একটা ছিদ্র করে দিই, একটা হোল করে দিই, তাহলে ও আবার ডুবে যাবে, তখন তো আবার ডুবে যাওয়া প্রপার্টিটা প্রমিনেন্ট হয়ে যাবে। তার মানে আমি বলতে চাইছি যে বিপরীত ধর্মী প্রপার্টি আছে, এবার আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখাবো যে আলো, লাইট, তার মধ্যেও বিপরীত ধর্মী প্রপার্টি আছে। কি বিপরীত ধর্মী প্রপার্টি? আচ্ছা, সেটা আমরা একটা আগে বলে নিই, যে আমরা যখন ক্লাসিক্যাল মেকানিক্স পড়ছি তখন খুব সুন্দর আমাদের কাছে থিওরি আছে। আমরা যদি একটা পার্টিকেল বা কণার ডাইনামিক স্টাডি করতে চাই, তার জন্য হচ্ছে আমাদের সূত্রাবলী হচ্ছে কি নিউটনের সূত্রাবলী। আচ্ছা, কণা কাকে বলি? কণা হচ্ছে সেই পার্টিকেল, সেই বস্তু যে এখানে যদি থাকে সে অন্য কোথাও থাকতে পারে না। তার মানে কণা হচ্ছে লোকালাইজড। ওই তোমরা যদি আর একটু যখন বড় হবে, যে ও স্পেসে পার্টিকুলার পজিশন এন্ড মোমেন্টাম নিয়ে বসে আছে, তার মানে কণা হচ্ছে লোকালাইজড। আরো সহজভাবে বললে,
যে কণা হচ্ছে, আমরা হচ্ছি কণা, অবশ্যই ওটা এটা খুব 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 ক্রুড এক্সাম্পল। আমরা এখানে এই আমি ধরো আমি যাদবপুরে এখন আছি, আমি একই সঙ্গে এই মুহূর্তে দিল্লিতে থাকতে পারবো না, এটা হচ্ছে কণার প্রপার্টি। অন্যদিকে ওয়েভ কাকে বলে? ওয়েভ হচ্ছে একসঙ্গে ও ডিলোকালাইজ, একসঙ্গে বহু জায়গায় থাকতে পারে। দেখো যখন ওই সুনামি এটা মনে হচ্ছে 99 বা 2001-2 খুব বড় একটা সুনামি হয়েছিল, যে সুনামির ঢেউয়ের একটা প্রান্ত রয়েছে সুমাত্রাতে আর একটা প্রান্ত রয়েছে জাপান, মানে এত দূরও ছড়িয়ে থাকতে পারে, মানে একটা ঢেউ সব জায়গায় ছড়িয়ে আছে। তার মানে ওয়েভ ওয়েভ হচ্ছে ডিলোকালাইজ। তার মানে কণা, যে কণা সে ওয়েভ নয়, যে ওয়েভ সে কণা নয় বা পার্টিকেল নয়। পার্টিকেলের জন্য আমরা যে সূত্রাবলী সেটা হচ্ছে নিউটনের সূত্রাবলী, আর ওয়েভের জন্য যে সূত্রাবলী সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের সূত্রাবলী। এবং দুটোই খুব এস্টাবলিশড, খুব বিউটিফুল, অ্যান্ড সমস্ত ন্যাচারাল ফেনোমেনাকে, ক্লাসিক্যাল ফেনোমেনাকে খুব বিউটিফুলি এক্সপ্লেন করছিল। আমি এখানে খুব সহজ একটা এক্সপেরিমেন্ট দিয়ে বোঝাতে, চলো বুঝতে চাই আলো কি ধরনের ব্যাপার, লাইট ব্যাপারটা কি রকম। তো এই এক্সপেরিমেন্টের জন্য আমরা একটা আলোক উৎস বা লাইট সোর্স নিয়েছি। So this is called 50% রশ্মি বিশ্লেষক, এর টার্ম হচ্ছে ব্লিম স্প্লিটার। হোয়াট ইট ডাজ, আমরা যদি লাইট ফেলি এখানে, তাহলে কখনো কখনো ও জাস্ট ট্রান্সমিট করবে এন্ড কখনো কখনো ও রিফ্লেক্ট করবে। এটা হচ্ছে রশ্মি বিশ্লেষক বা বিম স্প্লিটারের কাজ। ও যদি লাইট, তার মানে কিছুই না, একটা তুমি কাচের খণ্ড নাও, ওইটাই হচ্ছে বিম স্প্লিটার। ওর মধ্যে লাইট ফেললে কিছুটা রিফ্লেক্ট হয়, কিছুটা ট্রান্সমিট হয়। এবার এই আমরা কাজগুলো ইউজ করি, এটা ভালো নয়, এখানে কিছুটা অ্যাবজর্ব হয়ে যায়, ঠিক আছে। আমরা এখন খুব সফিস্টিকেটেড এই বিম স্প্লিটার তৈরি করতে পারি যেখানে অ্যাবজর্পশনটা প্রায় নেগলিজেবল। তার মানে যতটাই লাইট ফেলবো সবটা আইদার রিফ্লেক্ট হবে অথবা ট্রান্সমিট হবে। এখন এই যে কতটা ট্রান্সমিট হবে কতটা রিফ্লেক্ট হবে, এরা যারা ওই কাচ নিয়ে মানে ইন্ডাস্ট্রিতে আছে, ওদেরকে যদি বলি দাদা আমাকে এইভাবে একটা বিম স্প্লিটার বানিয়ে দিন, তো ওইটাকে ম্যানিপুলেট করতে পারে। তা আমরা যেটা নিয়েছি 50% বিম স্প্লিটার নিয়েছি, মানে তুমি যতটা লাইট পাঠাবে তার 50% ট্রান্সমিট হবে আর 50% রিফ্লেক্ট হয়ে যাবে। বোঝা গেল পরীক্ষার সেট আপটা? বোঝা গেল এটাই হচ্ছে পরীক্ষার সেট আপ, আর কিছু নেই। এখন আমরা এই যে লাইট সোর্স, এটাকেও খুব সফিস্টিকেট করা যায়। আমরা দেখছি যে লাইট সোর্সটা থেকে যখন লাইট ফেলছি আর এখানে যখন একটা বিম স্প্লিটারকে রেখে দিচ্ছি, দেখছি কখনো কখনো এই ডিটেক্টরটা ক্লিক হচ্ছে, এই যে হরিজন্টাল দিকে যে ডিটেক্টরটা রাখা আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই ডিটেক্টর যখন ক্লিক হচ্ছে তখন এটা ক্লিক হচ্ছে না। আবার কখনো কখনো দেখছি এই ডিটেক্টরটা ক্লিক হচ্ছে, তখন এটা ক্লিক হচ্ছে না। তার মানে আমি কি বলতে পারি যে লাইটটা যখন এখানে আছে তখন এখানে নেই, আর যখন এখানে আছে তখন এখানে ডিটেক্ট হয়নি। তার মানে লাইট হচ্ছে লোকালাইজড হয়েছে, তার মানে লাইট হচ্ছে কণার মতো ওর বিহেভিয়ার। ও যদি ওয়েভ হতো লাইটটা সব জায়গায় থাকতো একসঙ্গে, কিন্তু আমি তো এমন সোর্সটাকে এমন ভাবে ম্যানিপুলেট করতে পেরেছি যে যদিও উপরের দিকে ডিটেক্টরে ডিটেক্ট হয় তাহলে নিচের দিকে ডিটেক্টরে পাওয়া যাচ্ছে না, এবং যদি নিচের দিকে ডিটেক্টরে ডিটেক্ট হয় তাহলে উপরের দিকে পাওয়া যাচ্ছে না। তো এবার এই এক্সপেরিমেন্টটাকেই আরেকটু আমি জাস্ট একটু এক্সটেন্ড করে নিই। কি করলাম, এই যে বিম স্প্লিটারটা, তারপর ও তো কি হতে পারে, এই 50% টাইম উপরের দিকে যেতে পারে অথবা 50% টাইম নিচের দিকে যেতে পারে। এই যে উপরের দিকে যাওয়ার পর আমি উপরে একটা আয়না বা মিরর বসিয়ে দিলাম। মিরর কিন্তু এটা কিন্তু বিম স্প্লিটার নয়, এটা মিরর, এন্ড পারফেক্ট মিরর। তাহলে ও কি করবে, যেটা এখানে ডিটেক্টরটা আমি রেখেছিলাম ওইটা মিরর রেখে ডিটেক্টরটাকে এখানটায় রাখলাম, আর যে হরাইজন্টাল দিকে যে ডিটেক্টরটা রেখেছিলাম ওইখানে মিরর রেখে ডিটেক্টরটাকে এখানে রাখলাম। তার মানে আগের এক্স্যাক্টলি একই সেটআপ, ডিটেক্টরটা গেলে একটু দূরে দূরে সরিয়ে নিয়ে গেল। বোঝা গেল? তার মানে এখানেও আমি বলছি যে 50% বিম স্প্লিটার রেখে দিয়েছি। তার মানে আবার যদি আমি লাইটকে ফেলি, half of the light will detected one of the detector and half of the light will detect another detector. And most importantly, what we are saying, if light detect in this particular detector, it doesn't detect into other detector. So that means light has a particle kind of nature.
because particle is, if it is localized here, it cannot, it is not anywhere else. That is the fundamental property of particle. যেটা আমি বলছিলাম যে ডিটেক্টর এখানে হচ্ছে, মানে তার মানে লাইটটা এই পরিমাণ এই পাথে আসছে, রিফ্লেক্ট হচ্ছে, আয়নায় গিয়ে আবার রিফ্লেক্ট হয়ে এই ডিটেক্টরে আসছে। গুড। আর যদি এখানে ডিটেক্টর হচ্ছে তখন আমরা কি কনক্লুশন করতে পারি? ও, লাইটটা এখানে আসলো, বিম স্প্লিটারে গেল, ট্রান্সমিট হলো, আয়নায় রিফ্লেক্ট হলো, দিয়ে এই ডিটেক্টরে। এখান থেকে আমরা বললাম লাইট হচ্ছে ওর কণা ধর্ম আছে, পার্টিকেল, লাইট হ্যাজ পার্টিকেল প্রপার্টি। অ্যান্ড পরে যখন তোমরা আরেকটু বড় হবে তখন দেখবে যে লাইটের এই পার্টিকেলকে বেশ সুন্দর সুন্দর নাম দেওয়া হয়, সেই নামগুলো বিউটিফুল বিউটিফুল নাম, ওকে বলে ফোটন বলে একটা পার্টিকেল। বাট ঠিক না, নামটা তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হয় ওর এই ফিচারটা যে ইট হ্যাজ, ইট হ্যাজ লোকালাইজড প্রপার্টি। ওকে, এবার ধরা যাক, অ্যাজুম যে উপরে পরীক্ষাটা আমরা 10,000 বার করলাম, তাহলে কোন ডিটেক্টর কতবার ক্লিক হবে একটা আইডিয়া করতে পারবে? এবং আমি বলে দিয়েছি বিম স্প্লিটারটা 50%, তাহলে কতবার আমরা পাবো, মানে কতগুলো ডিটেক্ট, মানে ফোটন এই ডিটেক্টরে, লাইটের কণা এই ডিটেক্টরে পাবো, এবং কতগুলো এই ডিটেক্টরে পাবো? এনিওয়ান? যেহেতু 50%, তাহলে 5,000 5,000, 50% এখানে পাবো, 50% এখানে পাবো। আচ্ছা, এবার আমরা পরীক্ষাটাকে এবার একটু মডিফাই করেছি। এবার আমি বলছি যে এখানে দেখো একটা 50% বিম স্প্লিটার রেখেছি, আর একটা নতুন 50% বিম স্প্লিটার রেখেছি, আর আগের সমস্ত কন্ডিশন আইডেন্টিক্যাল রাখা হয়েছে, আর কিচ্ছু করা হয়। তার মানে আগের যে কন্ডিশনটা ছিল জাস্ট এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল রেখে আমি এই জায়গাতে একটা নতুন বিম স্প্লিটার অ্যাড করে দিয়েছি। আচ্ছা, তাহলে কি হবে? এবার কতগুলো, কোথায় কতগুলো লাইট পাবো? আচ্ছা, চলো আমরা একটু অ্যানালাইজ করি। এখন আমরা কি করেছি, 10,000টা আলোক রশ্মির কণা পাঠিয়েছি, লাইট পার্টিকেল। 5,000টা এখান থেকে রিফ্লেক্ট হবে, 5,000টা ট্রান্সমিট হবে। এই যে 5,000টা ট্রান্সমিট হলো, ও আয়নায় গিয়ে রিফ্লেক্ট হবে, রিফ্লেক্ট গিয়েও সামনে দেখবে ও আরেকটা বিম স্প্লিটার বসে আছে, তখন ও আবার, এবং এটাও 50-50 বিম স্প্লিটার রেখেছি, তাহলে ও এখান থেকে আবার 25%, মানে 50%, মানে 5,000-এর 50% মানে 2,500 এই ডিটেক্টরে চলে আসবে, আর 2,500 এই ডিটেক্টরে যাবে। আর যেগুলো এই দিক দিয়ে গিয়েছে তার জন্য কি হবে? একই রকম অ্যানালিসিস, 5,000 এখানে যাচ্ছে, এই ফার্স্ট বিম স্প্লিটারে রিফ্লেক্ট হয়েছে, তারপর আয়নাতে মিররে রিফ্লেক্ট হয়েছে, দেন এই সেকেন্ড বিম স্প্লিটারে, যেহেতু এটা 50-50 বিম স্প্লিটার, আবার 25,000 এখানে, 205,000 এই ডিটেক্টরে যাচ্ছে, 205,000 এই ডিটেক্টরে যাচ্ছে। তাহলে টোটাল কতগুলো এই ডিটেক্টরে আসছেন, কতগুলো এই ডিটেক্টরে যাবে? টোটাল 5,000 এই ডিটেক্টরে যাবে, 5,000 এই ডিটেক্টরে আসবে, এটাই আমাদের ধারণা। কিন্তু যদি আমরা ল্যাবে গিয়ে দেখি, এক্সপেরিমেন্টটা করি, তাহলে দেখা যাবে সমস্ত ডিটেক্টর এখানে, সমস্ত পার্টিকেলগুলো এখানেই আছে। যা, এটা তো মুশকিল হয়ে গেল, এটাকে কি করে এক্সপ্লেন করব? প্রবলেমটা বোঝা গেল? আমরা বললাম, আমরা প্রথম এক্সপেরিমেন্ট থেকে ধারণা করলাম আলো হচ্ছে ওর কণা ধর্ম আছে, কারণ কণা ধর্ম হিসেবে আমার যে অ্যানালিসিস, সেই অ্যানালিসিস বলছে তাহলে দুটো ডিটেক্টরে হাফ হাফ পাওয়া উচিত। কিন্তু আমি যখন ল্যাবে গিয়ে এক্সপেরিমেন্টটা করছি তখন দেখছি না, একটা ডিটেক্টরে কিছুই পাচ্ছি না, আর একটা ডিটেক্টরে সবাইকে পাচ্ছি। এটা তো কণা ধর্ম দিয়ে আর এক্সপ্লেন করা যাচ্ছে না। তখন এটা কিভাবে এক্সপ্লেন করা যায়? এই রেজাল্টকে আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি? এটাকে করতে পারি যদি আমরা ধরে নিই যে না, লাইটের হচ্ছে একটা ওয়েভ নেচারও আছে। তার মানে লাইট যখন এই যে, দেখো, লাইট কণাটা যখন এই ফার্স্ট বিম স্প্লিটারে এলো, আসার পর আমরা কি ধরছিলাম, এখানে যাচ্ছে বা এখানে যাচ্ছে পার্টিকেলের মতো, তখন আমরা ওইভাবে ভাবছি না। এটা হচ্ছে এখান থেকে ও সোর্সে ভেঙে গিয়েছে, ওই দুটো সোর্স তৈরি হয়েছে করে এই ওয়েভে যাচ্ছে, দিয়ে সেই ওয়েভ এখানে এসে ওর এই পার্টিকুলার ব্রাঞ্চে ওর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে, এখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে।
আরে স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন কি দেখা যাচ্ছে না? দেবলিনা স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি তো, তুই না লিভ করে আরেকবার জয়েন কর, তাহলে দেখতে পাবি। আলোর তরঙ্গ ধর্ম এই স্লাইডে আমি আছি। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। হ্যাঁ। ওর সমস্যা হচ্ছে। তার মানে এই যে আমরা যদি এটাকে ওয়েভ ধরে নিই, পার্টিকেল এই লাইটকে এই মুহূর্তে ওয়েভ মানে এখান থেকে আসলো, আসার পর কি হলো, ও বিম স্পিডারে পড়ে দুটো সোর্স মতো করলো, ওই যে সোর্স নিউ সোর্স তৈরি হয়ে গেল, আইডেন্টিক্যাল সোর্স। তাহলে আমরা এটা এই ঘটনাকে খুব সুন্দর এক্সপ্লেন করা যাচ্ছে। তাহলে এটা খুব ভালো বোঝা গেল যে আলোর কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে, কিন্তু মুশকিলটা হলো আলোর দুটো ধর্মকে একসঙ্গে দেখা যায় না। এ আবার মানে লাইট খুব পিকুলিয়ার। আমি যদি দেখতে যাই, ও আমি দুটো বিম স্পিডারই রেখে দিলাম, আর এখানে আমি তাকিয়ে রইলাম যে লাইটটা এই পাশ দিয়ে যাচ্ছে না উপর দিয়ে যাচ্ছে না নিচ দিয়ে যাচ্ছে। যদি আমি জেনে যাই যে লাইটটা উপর দিয়ে যাচ্ছে, তখন কিন্তু আর আমি ইন্টারফারেন্স দেখবো না, তখন আবার দেখবো 5000 এখানেই ডিটেক্ট হচ্ছে। সেটাই আমি বলতে চাইছি যে যদি আমরা জানতে চাই আলো কোন পথে গেছে, তাহলে তার তরঙ্গ ধর্ম প্রকাশ পাবে না। তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্টারি প্রপার্টি। আলোর কণা ধর্ম এন্ড তরঙ্গ ধর্ম আছে, দুটোই আছে। কোন ধর্ম প্রকাশ পাবে সেটা ডিপেন্ড করবে আমরা কিভাবে আমাদের এক্সপেরিমেন্টকে সাজাবো। এবং আমি যদি এক্সপেরিমেন্টকে কণা ধর্ম তৈরি করার জন্য সাজাই, তাহলে ওর তরঙ্গ ধর্ম দেখা যাবে না। আবার যদি তরঙ্গ ধর্ম দেখার জন্য আমার এক্সপেরিমেন্টকে মডিফাই করি, তাহলে ওর কণা ধর্ম দেখা যাবে না। এটা খুব অ্যালান অ্যাসপেক্ট, যিনি যে নোবেল পেয়েছেন, ওনার একটা ইউটিউবে খুব সুন্দর ভিডিও আছে। উনি বলছেন লাইটকে আমি জিজ্ঞেস করছি, ভাই তুমি কি কণা না পার্টিকেল না তুমি ওয়েভ? লাইট খুব বেশি চালাক, ও বলছে না না তুমি আগে তোমার এক্সপেরিমেন্ট ডিজাইন করো, তারপর আমি কণা না পার্টিকেল না ওয়েভ সেটা প্রকাশ করবো। তার আগে ওটা বোঝা যাচ্ছে না, এটা খুব পিকুলিয়ার। কিন্তু এটা খুব যেটা হলো, এটা খুব নতুন ধরনের একটা জিনিস হলো। এরকম ধরনের জিনিস আমরা দেখিনি আগে ক্লাসিক্যাল ওয়ার্ল্ডে। ক্লাসিক্যাল ওয়ার্ল্ডে যে কণা সে কণার মতো বিহেভ করবে এবং তাকে আমরা নিউটনের সূত্র দিয়ে বর্ণনা করব। যে তরঙ্গ সে তরঙ্গের মতো বিহেভ করবে, তাকে আমরা ম্যাক্সওয়েলের সূত্র দিয়ে বর্ণনা করব। কিন্তু এই আলোর এই পরীক্ষা, এটা হচ্ছে গিয়ে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। এটাকে অনেক সময় আমরা বলি ম্যাক-জেন্ডার এক্সপেরিমেন্ট। ম্যাক-জেন্ডার এক্সপেরিমেন্ট, এই ম্যাক-জেন্ডার এক্সপেরিমেন্টে আলো এমন বিহেভিয়ার দেখাচ্ছে যে একই সঙ্গে কণা ধর্ম একই সঙ্গে তরঙ্গ ধর্ম। এটাকে অনেক সময় ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বলে তোমরা পড়বে। ঠিক আছে, তাহলে এই এক্সপেরিমেন্ট থেকে আমাদের কি কি ধারণায় আমরা মানে মানে শিখলাম? যে আলোর একই সঙ্গে কণা ও তরঙ্গ দুই বিপরীত ধর্মই আছে, এবং বাহ্যিক শর্ত স্থির করবে, মানে আমরা যে এক্সপেরিমেন্টটা ডিজাইন করছি সেইখান থেকে ঠিক হবে আলোর কোন ধর্ম প্রকাশিত হবে। কণা ধর্ম যদি আমরা আর্টিকেলের মানে লাইটের কণা ধর্মকে মাপতে চাই, তাহলে ও কণা ধর্ম প্রকাশ পাবে। যদি আমরা তরঙ্গ ধর্মকে মাপতে চাই, তাহলে ও তরঙ্গ ধর্ম দেখাবে। আর একই সঙ্গে এমন কোনো পরীক্ষা করা যাবে না, একই সঙ্গে এমন কোনো মেজারমেন্ট তৈরি করা যাবে না যে একই সঙ্গে ও কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম দেখাবে। মানে এটাই হচ্ছে কি এটা হচ্ছে নেচার সম্বন্ধে আমাদের নতুন ধারণা, যে ওর কন্ট্রাডিকশন, বিপরীত ধর্মী প্রপার্টির সহাবস্থান আছে, কিন্তু এমন ভাবে আছে দুটোকে একই সঙ্গে আবার জানাও যাবে না। এই যে জানা যাবে না, এটাই হচ্ছে কি, এটা আমরা বলি কমপ্লিমেন্টারি প্রপার্টি। একটাকে জানতে গেলে আরেকটাকে আমি আর জানতে পারবো। এটা 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 নিলস বোর ফার্স্ট এই টার্মটা ইউজ করেন, কমপ্লিমেন্টারি প্রপার্টি। ওকে, তা এই এক্সপেরিমেন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা নেক্সট একটা এক্সপেরিমেন্টে যাব। দেখো ফার্স্ট সেমে যারা উঠলে তাদের জন্য কিন্তু এটা পুরো নতুন জিনিস, ফলে কোশ্চেন থাকলে কিন্তু করো। এক্সপেরিমেন্টটা কিন্তু দুর্দান্ত। কিছু যদি কেউ কিছু জিজ্ঞেস করার হলে জিজ্ঞেস কর। স্যার একসাথে দুটো পরীক্ষা করা যাবে না, এরকম কেন? এই যে কেন, মানে এটাই খুব নেচারে, এটা আমরা পারছি না এখন অবধি করতে, এবং পারবো না করতে। যদি পারি, তার মানে এটা যদি হয়, তার মানে আমরা একটা নতুন থিওরি আবিষ্কার করে ফেললাম। এটা কোয়ান্টাম মেকানিক্স আর নয়। কোয়ান্টাম মেকানিক্স বলছে এটা করা যায় না। তখন আবার নতুন, হ্যাঁ আমরা ওপেন আছি যে এরকম কোন, যদি এরকম কেউ একটা
ও এক্সিমেট নিয়ে আসতে পারে, এইভাবে তৈরি করা যায়, তাহলে কোয়ান্টাম মেকানিক্স এটা নয়, এটা অন্য ধরনের একটা থিওরি হবে। আরো আরো ক্লিয়ার হবে এখান থেকে। দেখো এখান থেকে দেখতে পাবো আমরা এইটুকু দেখাতে পারবো, এই দুটোকে যদি একসঙ্গে জেনে যাই না, আমরা এমন জিনিস তৈরি করে ফেলতে পারবো। আমি এখান থেকে সিগন্যালকে অ্যান্ড্রোমিডাতে ইনস্ট্যান্টিনিয়াস পাঠিয়ে দিতে পারবো। এটা তুমি মেনে নেবে সহজে? বুঝলাম না স্যার, আরেকবার। মানে আমরা যদি এই দুটোকে একসঙ্গে জেনে ফেলতে পারি, জয়েন্টলি মেজার করে ফেলতে পারি, এমন জিনিস তৈরি করে ফেলা যাবে। এখান থেকে আমি সিগন্যালকে অ্যান্ড্রোমিডাতে ইনস্ট্যান্টিনিয়াস পাঠিয়ে দেবো। অ্যান্ড্রোমিডাতে লাইট পাঠাতে কত বছর লাগবে? কত মিলিয়ন দূরে আছে না? অ্যান্ড্রোমিডা ফর্মেশনের কথা বলছে। নেক্সট গ্যালাক্সি যেটা, আমরা বলছি লাইট তো 3000 মানে সেকেন্ডে 3 লক্ষ কিমির বেশি যেতে পারে না, কিন্তু আমি বলছি ইনস্ট্যান্টিনিয়াস, যেখানে ইচ্ছে আমি ইনফরমেশন পাঠিয়ে দেবো। না, কিন্তু এটা কেন বলছেন কি দুটোকে একসাথে করতে পারলে ইনস্ট্যান্টেনিয়াসলি পাঠিয়ে দেবো? এটা দেখানো যাবে, এটা আমি এখানে ডিসকাস করিনি, এটা দেখানো যাবে, এটা প্রুফ করা যাবে। এটা একটু কমপ্লিকেটেড এই মুহূর্তে প্রুফ করা, মানে আজকের টকে এটা প্রুফ করাটা কমপ্লিকেটেড, কিন্তু এটা দেখানো যাবে। তুমি আপাতত আমাকে বিলিভ করে নিতে হবে, কিন্তু হ্যাঁ অবশ্যই তুমি কোশ্চেন করো, কিন্তু এগুলো আরেকটু যখন বড় হবে এগুলো দেখানো যাবে, এরকম জিনিস তৈরি হয়ে যাবে। কিন্তু তাতেও আমরা ওপেন আছি, ঠিক আছে, কেউ যদি পায় আমাদের নতুন থিওরি চেঞ্জ করব, কিন্তু মানে সায়েন্টিস্টরা মনে করে না যে ইনস্ট্যান্টিনিয়াস সিগন্যালিং পসিবল। এটা জগৎ সম্বন্ধে এইটাই যাবো আমরা ধীরে ধীরে। দেখো নেক্সট স্লাইডে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, শান্তি গোপাল হাত তুলেছিল। হ্যাঁ ম্যাম, বলছিলাম যে ওই স্যার যে বলছিলেন যে যখন আমি জেনে যাচ্ছি তখন মানে বুঝতে পারছি যে হয় কণা ধর্ম না তরঙ্গ ধর্ম দেখাবে। জেনে যাচ্ছি মানে ব্যাপারটা ঠিক জেনে কিভাবে যাচ্ছি মানে জানছি? আমি যদি ওই যে দেখলাম যে ও যদি দেখতে চাইছি যে ও কণা ধর্ম আছে না তরঙ্গ ধর্ম আছে, ধরো তুমি এখানে তাকিয়ে দেখলে যে ও পার্টিকেলটা এই পাথ দিয়ে যাচ্ছে, তার মানে পাথের ইনফরমেশন পাওয়া মাত্র মানেই হচ্ছে ওর পার্টিকেল নেচারকে তুমি আইডেন্টিফাই করছো। যখনই তুমি পার্টিকেল নেচারকে আইডেন্টিফাই করবে তখন আর ওই ওয়েবের মতো যে 0 10,000 হয়েছিল সেটা হবে না, 5,000 হয়ে যাবে। মানে দেখলেই কি পার্টিকেল প্রপার্টি, না দেখলে ওয়েভ প্রপার্টি? না দেখলে ওয়েব প্রপার্টি, না দেখলে, এবং এই যে সেকেন্ড বিম স্পিডারকে এখানে রাখা হচ্ছে এটা ইম্পর্টেন্ট। সেকেন্ড বিম স্পিডারকে না রাখা হলে কিন্তু ও পার্টিকেল প্রপার্টি দেখাবে। সেই জন্য বললাম না, ওই লাস্টের লাইনে বললাম ওর বাহ্যিক শর্ত স্থির করবে আলো কোন ধর্ম প্রকাশিত হবে। বাহ্যিক শর্ত মানে আমি এক্সপেরিমেন্টটাকে কিভাবে ডিজাইন করছি, মানে ওইখানে যে দেখলে মানে যে ওই মানে একটা কোনো ইনস্ট্রুমেন্ট রাখতে হবে, তাই তো? যাই ইনস্ট্রুমেন্ট তুমি রাখো না কেন, কোন একটা মানে ওই ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্টটা রাখলে কি ওর সঙ্গে কি কোনো মানে কিছু একটা ব্যাপার হয় নাকি যার জন্য এটা হচ্ছে না? ওর সঙ্গে ওইটাই হবে যখন খুব প্রিসাইসলি আমরা শিখবো যে কোনো মেজারমেন্ট ওকে ইন্টারঅ্যাকশন করতে হবে, ওই যে ইন্টারঅ্যাকশনটা হবে সঙ্গে সঙ্গে ওর পার্টিকেল নেচার এক্সপোজ হয়ে যাবে আর ওর ওয়েব নেচারকে আর দেখতে পাবো না। ঠিক আছে স্যার। কোনো মেজারমেন্ট মানেই আমাকে ওর সিস্টেমের সঙ্গে ইন্টারঅ্যাকশন করতে হবে। ঠিক আছে। ওকে, ঠিক আছে, চলো আমরা তাহলে নেক্সট এক্সপেরিমেন্টে। আচ্ছা বলো, কেউ একটা কোশ্চেন করছে। স্যার অ্যাটমে তো ইলেকট্রন যখন থাকে তো বোথ ওয়েভ এন্ড পার্টিকেল নেচারে থাকে, তাহলে হ্যাঁ সেটাই আমি বললাম, এই এক্সপেরিমেন্টটা তাই বলছে তো যে আলোরও দুটোই ধর্ম একই সঙ্গে, বোথ ওয়েভ এন্ড পার্টিকেল, দুটোই ধর্ম আছে, সেটা প্রেডিক্ট করা যাবে না। একই এক্সপেরিমেন্টে দুটো ধর্মইও দেখাবে, এটা করা যাবে না। কখনো কখনো আলোর মতো দেখাবে, তরঙ্গের মতো ধর্ম দেখাবে, কখনো কখনো কণার মতো দেখাবে। কখন তরঙ্গের মতো কখন কণার মতো সেটা হচ্ছে তোমার ওই এক্সপেরিমেন্টাল সিনারিও থেকে, মানে ওই বাহ্যিক শর্ত যেটা আমি বলছি যে এক্সপেরিমেন্ট কিভাবে ডিজাইন করছো সেটা দিয়ে ঠিক হচ্ছে। আচ্ছা, আর তাহলে আমরা নেক্সট এক্সপেরিমেন্টে যাই। হ্যাঁ, কিন্তু আরো একজন হাত তুলেছে। আচ্ছা আচ্ছা, দে মারলো, বল। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ বলো। স্যার বলছি আলোক তড়িৎক্রিয়ায় যখন ফটোইলেকট্রিক এফেক্টে ফোটনের এনার্জি আমরা লিখি তখন তো সেটাকে এইচ নিউ লিখি, ঠিক? তো সেখানে তো স্যার আলোর বা ফোটনের এনার্জি আলোক তরঙ্গ দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে বা কম্পাঙ্কের উপর ডিপেন্ড করে। ঠিক, তো তাহলে স্যার কণার ধর্ম তো তরঙ্গের ধর্মের সাথে কোনো রকম ভাবে একটা রিলেট করা যাচ্ছে, কিন্তু হ্যাঁ অবশ্যই কণা তরঙ্গ দুটো মিলেই তো আছে, কিন্তু এখান থেকে শেখার যেটা একই সঙ্গে দুটো কণাইও দেখা, দুটো ধর্মই তুমি জেনে যাবে এক্সপেরিমেন্ট করে, এটা হতে পারে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট।
মানে কোনো আমরা একটা সিঙ্গেল এক্সপেরিমেন্ট থেকে আমি দুটো ধর্ম পাবো না। এক্স্যাক্টলি, কোনো একটা সিঙ্গেল এক্সপেরিমেন্ট থেকেই দুটো ধর্মকে আমি বুঝে ফেলবো, এটা হতে পারে না। সেই জন্য আমাদের সিদ্ধান্তগুলো কি আসলাম, আলো একই সঙ্গে কণা তরঙ্গ দুই বিপরীত ধর্মই আছে। বাহ্যিক শর্ত স্থির করবে আলোর কোন ধর্ম প্রকাশিত হবে। কণা ধর্ম শনাক্ত করার পরীক্ষাতে আলোর কণা ধর্ম প্রকাশ পাবে, তরঙ্গ ধর্ম শনাক্ত করার পরীক্ষাতে আলোর তরঙ্গ ধর্ম প্রকাশ পাবে। একই সঙ্গে এমন কোনো পরীক্ষা বিন্যাস করা সম্ভব নয় যেখানে যুগপৎ কণা ও তরঙ্গ ধর্ম জানা যাবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি। আচ্ছা স্যার, কিন্তু ওই যে এই এনার্জি ইজিক্যাল টু এইচ নিউ, সেখানে তো তাহলে সেখানে কিভাবে তরঙ্গের ধর্মের সাথে মানে সেটা তো তুমি একটা কণার ফর্মুলা ধর্ম। দেখো, সেটা তো আমরা একটা ফর্মুলা লিখছি, মানে এরকম এক্সপেরিমেন্ট করে দেখা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, চলো আমরা নেক্সট এক্সপেরিমেন্টে যাই। হ্যাঁ হ্যাঁ, নেক্সট এক্সপেরিমেন্ট আরো সোজা। একটা বস্তু আছে যেটা একটা বাক্সের মধ্যে রাখা আছে, ঠিক আছে, কোন একটা বস্তু রাখা। এখন বস্তুর দুটো প্রপার্টি নিয়ে আমরা ইন্টারেস্টেড, ওর আকার, ওটাকে বলছি শেপ, এবং কেউ বলে দিয়েছে যে শেপটা আইদার সার্কেল অথবা ট্রায়াঙ্গুলার, এবং বস্তুর কালার, সে কালারটা কি হতে পারে, আইদার রেড অথবা ব্লু। তাহলে আমাদের কটা পসিবিলিটি তৈরি হচ্ছে, চারটে। লাল রঙের গোল, নীল রঙের গোল, লাল রঙের ট্রায়াঙ্গেল, নীল রঙের ট্রায়াঙ্গেল। এই চারটে অবস্থার কোনো একটাতে রেখে তৈরি করে বস্তুটা আমি তোমাকে দিয়ে দিলাম। এখন আমি বললাম, আচ্ছা আমরা কি এমন একটা এক্সপেরিমেন্ট করতে পারি যেটা বস্তুর শেপ সম্বন্ধে, আকার সম্বন্ধে আমাকে ধারণা দেবে, বাট ওর কালার সম্বন্ধে কোনো ধারণা দেবে না। দেখো কোশ্চেনটা খুব ভালো করে শোনো। So our question is, the object is given to me in a box. I want to design an experiment that will give only the information about shape, but not about color. So it is very simple. You স্যার can say, ব্লাইন্ড ফোল্ড করে দিয়ে টাচ করলে তো বুঝতে পারবো ওটা সার্কেল না ট্রায়াঙ্গেল। exactly. This is the experiment. We just make our room blind and touch the object, and we will know the shape of this object. So let's call this a shape, বা আকার পরিমাপন যন্ত্র বা শেপ মেজারমেন্ট। ওকে, তো আকার পরিমাপন, বস্তুটির উপর একটি পরিমাপনের কথা ধরা যাক এমএস। দিস পরিমাপন মানে মেজারমেন্ট, দিস মেজারমেন্ট বস্তুর শেপ সম্বন্ধে ধারণা দেবে। সো এই যে বারবার এই এতটা কথা আমি আর লিখবো না, আমি এরকম একটা সিম্বল দিয়ে বোঝাচ্ছি। তার মানে বস্তুটাকে এখানে রাখলাম, যেই মেজারমেন্টটা ও শেপ সম্বন্ধে ধারণা দেয়। এটা মানে হচ্ছে যে আকারকে আমি মাপছি, শেপকে মাপছি। আচ্ছা, একই রকম ভাবে এমন একটা এক্সপেরিমেন্টকে আমরা ডিজাইন করতে পারি যেখান থেকে শুধু ওর কালার জানতে পারবো কিন্তু শেপ জানতে পারবো না। যেই এক্সপেরিমেন্ট শুধু আমাকে ওর কালার সম্বন্ধে ইনফরমেশন দেবে। এনিওয়ান, কেউ কি বলতে চাও কিভাবে আমরা করতে পারি? Sir, if we did a small hole on the box and see through inside, then we can. এক্স্যাক্টলি। তার মানে আমরা যদি একটা পিন হোল তৈরি করে নিই, আমি যদি ওর থ্রুতে দেখি, তাহলে তো আমি সমস্ত বস্তুটাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমার কালার সম্বন্ধে জানা, কালারটা আমি জেনে যাব। তাহলে এটাকে আমরা বলি ধরো কালার মাপার পরীক্ষা। এই কালার মাপার বলে ওই একই রকম ভাবে আমি দেখাচ্ছি, কিন্তু আমি একটু ওই গ্রিন কালারে দেখাচ্ছি, ঠিক আছে? তার মানে নাও উই আর ইন্টারেস্টেড ইন টু প্রপার্টি, শেপ অ্যান্ড কালার, and we devise two measurement, shape measurement and color measurement. হ্যাঁ, কারো মনে কোশ্চেন আছে? বলো কি কোশ্চেন? বলো। একবার বলুন, মানে আকৃতিটা কিভাবে জানা গেল একটু আরেকবার বলুন বাংলাতে। আকারটা হচ্ছে, তুমি ধরো বস্তুটাকে একটা অন্ধকার ঘরে নিয়ে গেলে, তুমি দেখতে পাবে ওর রংটা? না। কিন্তু টাচ দিয়ে বুঝে যাবে না সার্কুলার না ট্রায়াঙ্গুলার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই শেপ মেজারমেন্ট। এত সিম্পল। দেখো আচ্ছা, হ্যাঁ, মানিক তো সায়নী হাত তুলেছিল। সায়নী আছিস? হ্যাঁ ম্যাডাম আছি। তুই কি বলেছিস কোশ্চেনটা? না না স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ, বলছিলাম যেটা যে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল আপনার পোর্ট্রে করে যে কণার একই সঙ্গে ভর এবং বেগ মাপা যায় না, তাই তো?
মানে আপনার কণা ধর্ম আর তরঙ্গ ধর্ম একসঙ্গে ডিফাইন করে না। বলো বলো। হ্যাঁ স্যার, ভর এবং বেগ মাপা যায় না, এটার সঙ্গে কি কোথাও আমরা রিলেট করতে পারি যে আপনার, বা কোথাও কানেকশন আছে কি যে যেটার সঙ্গে আপনার এই তরঙ্গ আর আপনার এই যে পার্টিকেল নেচারটা, এই গুড দুটোকে গুড একসঙ্গে গুড গুড। আমি রিলেশনটাকে আমি অনেকবার হ্যাঁ হ্যাঁ, ভেবেছি, আমি তোমার কোশ্চেনটা বুঝতে পেরেছি। তুমি হ্যাঁ বলেছো তুমি হাইজেনবার্গের জিনিস এরকম তো এরকম হ্যাঁ এক ধরনের আনসার্টেনিটি জিনিস প্রিন্সিপাল, বলতে হ্যাঁ চাই। হ্যাঁ হ্যাঁ এইচ ওর মোমেন্টাম এন্ড yes, yes, পজিশন নিয়ে exactly, হ্যাঁ আমরা আরেকটু পর, আমি এই কারণেই হাইজেনবার্গকে রাখিনি, কারণ হাইজেনবার্গ আনসার্টেনিটি থেকে এটা একটু আলাদা, এই জন্য এটাকে আমি নতুন একটা নাম দিলাম, বললাম বোরের কমপ্লিমেন্টারি প্রিন্সিপাল। আসলে ওকে হাইজেনবার্গও যখন এটা আবিষ্কার করছে ও বোরের সঙ্গে গিয়ে ডিসকাস করছে, কিন্তু বোর বলছে না না তুমি এখনই তুমি যেটা বলছো এটা খুব এই ফর্মে নয়। এই যে আমরা বলছি কমপ্লিমেন্টারি, ওইখানেও কমপ্লিমেন্টারি রয়েছে, পজিশন মোমেন্টের মধ্যে কমপ্লিমেন্টারি রয়েছে, স্পিনের এক্স জেড এর মধ্যে কমপ্লিমেন্টারি রয়েছে, ফোটনের ওয়েভ প্রপার্টি অ্যান্ড কণা ধর্ম পার্টিকেল নেচারের মধ্যে কমপ্লিমেন্টারি প্রপার্টি রয়েছে। এগুলো খুব কাছাকাছি, কিন্তু এটা কমপ্লিমেন্টারি হিসেবে ভাবাই ভালো। হাইজেনবার্গ আমরা আরেকটু অন্য ধরনের কথা বলে, আমরা আজকে আলোচনায় হাইজেনবার্গের মধ্যে ডিসকাস না করলেও চলবে, বাট কাছাকাছি। তুমি ঠিকই ভেবেছো, কিন্তু এক্সাক্ট সেন্সে এরা একটু আলাদা, কারণ হাইজেনবার্গটা আমরা যেভাবে বইয়ে পড়ি সেটা খুব ঠিক নয়, ওটা ম্যাথমেটিক্সটা ঠিক, ওর ইন্টারপ্রিটেশনটা ঠিক নয়, ওটা আসলে কমপ্লিমেন্টারির দিকে যায়। ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা এই কোশ্চেনটা আপাতত মানে আমরা না গিয়েও দেখো আমরা বুঝতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এই যে সহজ এক্সপেরিমেন্টটা করতে চাইছি, এখানে আমরা দুটো শেপ মাপার কথা বলছি এন্ড কালার মাপার কথা বলছি। খুব সিম্পল এক্সপেরিমেন্ট, এবং এটার জন্য মানে তুমি আগের এক্সপেরিমেন্টটাই তুমি তোমার দিদিমণিদের স্কুলের কলেজের টিচারদের বলতে পারবে আপনি এই এক্সপেরিমেন্ট আমাদের করে দেখাচ্ছেন না কেন, কিন্তু এটা কোনো দ্বৈত করবে, এটা তুমি নিজে নিজে বাড়িতে ঘরে বসে করে ফেলতে পারবে। এত সিম্পল এক্সপেরিমেন্ট, কিছুই লাগবে না। এবং তুমি নিজে শুধু করতে পারবে না, আমি যা যা ডিসকাস করছি এই এক্সপেরিমেন্টটা তুমি তোমার ক্লাস 4-5 এর ভাই বোনকেও বোঝাতে পারবে। এবার আমরা করলাম কি, ধরা যাক আমি তোমাকে বস্তুটা দিলাম, দিয়ে বললাম আচ্ছা সায়নী তুমি ওর শেপটা মাপো তো। এখন শেপটা মাপলে তুমি কি রেজাল্ট পাবে? আইদার তুমি সার্কুলার পাবে অথবা ট্রায়াঙ্গুলার পাবে, কারণ এটাই প্রমিস আছে তোমার কাছে। ধরা যাক আমি শেপটা পেলাম সার্কুলার, এবার বললাম আচ্ছা এবার রংটা মাপো দেখি। এখন রংটা মাপলেও তুমি কি পাবে? আইদার রেড অথবা গ্রিন। ধরে যাক তুমি রংটা পেলে গ্রিন, ব্লু, সরি রেড আর ব্লু ছিল, ধরা যাক তুমি রংটা পেলে ব্লু। আচ্ছা, এই মুহূর্তে যদি তোমাকে আমি বলি আচ্ছা আবার শেপ একই, মানে আমি কিন্তু বাক্সটাকে সরাইনি, একই বাক্স যেটা নিয়ে এক্সপেরিমেন্ট করে করে যাচ্ছি। বাক্সটা নিলাম, প্রথমে ওর বস্তুর ভেতরে হাত দিয়ে দেখলাম ও বস্তুটা সার্কুলার আছে, তারপর পিন হোল দিয়ে দেখলাম ও এবার তো রংটা নীল আছে। এবার আমি আবার যদি হাত দিয়ে দেখি তাহলে কি পাবো বস্তুটার শেপ? কোশ্চেনটা বোঝা যাচ্ছে? সার্কেল পাবো। সার্কেল পাবো। সবাই এগ্রি করছো তো, না কেউ বলছো ট্রায়াঙ্গেল পাবো? ট্রায়াঙ্গেল পাবো না তো? হ্যালো, কেউ একটা কিছু বললো কিন্তু কেটে গেল। হ্যাঁ, মনে হয় নেটওয়ার্ক ইস্যু মনে হয়। হ্যাঁ, তাহলে এই যে বললো সার্কেল পাবো, সত্যিই তো সার্কেলই তো পাবো, সার্কেল পাবো। এই যে সহজ একটা, এত সহজ একটা এক্সপেরিমেন্ট, এটা 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 আমরা প্রত্যেক মুহূর্তে লাইফে অ্যাপ্লাই করছি। কি বলছি, এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিয়েছি, যে বস্তুর রং সম্বন্ধে যখন আমরা জানতে যাই তখন ওর শেপ চেঞ্জ হয় না, অথবা যখন শেপ জানতে চাই তখন ওর রং চেঞ্জ হয় না। এখান থেকে আরো ডিপলি আমি যেটা বলতে পারি, তার মানে বস্তুর যখন আমি কোনো প্রপার্টিকে মাপি তখন আমার মেজারমেন্ট ওই প্রপার্টিকে তৈরি করে না, বস্তু ওই প্রপার্টি নিয়ে বসেছিল, আমি মেজারমেন্ট করে যা তোকে জানি মাত্র। তার মানে কোনো পরিমাণ পদ্ধতি মানে মেজারমেন্ট বস্তুর কোনো একটি বৈশিষ্ট্যের মান ক্রিয়েট করে না। ইট ডাজন্ট ক্রিয়েট দ্য ভ্যালু অফ দিস প্রপার্টি, ইট জাস্ট রিভিল দ্য ভ্যালু হুইচ অলরেডি
দিস পার্টিকেল অর সিস্টেম অলরেডি পজিট, যেটা ও অলরেডি নিয়ে বসে আছে, তাকে আমি শুধুমাত্র রিভিল করি। এই দেখো এত একটা সিম্পল পরীক্ষা তো, এবং এটা দেখো এই মেজারমেন্টটা তুমি আমি আর কালার আর শেপের দরকার নেই। আমি বললাম আচ্ছা তুমি তোমার হাইট মাপো, তারপর তুমি তোমার ওয়েট মাপো, তারপর আবার হাইট মাপো, সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে কি? হ্যাঁ অবশ্যই, আমি যদি 5 বছর পর হাইট মাপি চেঞ্জ হয়ে যাবে, কারণ 5 বছরে তো আমাদের হাইট চেঞ্জ হয়। ওইগুলো আমরা মাথায় আনছি না এই মুহূর্তে। যে কোনো দুটো এক্সিমেন্টের কথা ভাবো, যে কোনো দুটো তিনটি যাই এক্সিমেন্টের কথা ভাবো, এই এক্সিমেন্টে তুমি বসিয়ে নিতে পারো কালার বা শেপের বদলে। এখান থেকে আমরা একটা ওয়ার্ল্ড সম্বন্ধে বলছি না, ধারণা, ওয়ার্ল্ড ভিউ তৈরি করি। সেই ওয়ার্ল্ড ভিউটার নামটা হচ্ছে রিয়েলিটি বা বাস্তবতা। তার মানে বাস্তবতা কি বলছে? যে মাই মেজারমেন্ট ডাজন্ট ক্রিয়েট দ্য ভ্যালু অফ দ্য অবজেক্ট, ইট জাস্ট রিভিল দ্য ভ্যালু অফ দ্য অবজেক্ট, ইট অলরেডি এক্সিস্ট উইথ দ্য অবজেক্ট। ওই যে আমি যখন টাইটেলে একটা শব্দ বলেছিলাম আইনস্টাইনের বাস্তবতা ও স্থানিকতা সম্বন্ধে ধারণা, এটা হচ্ছে বাস্তবতা। দেখো এত সিম্পল, এটা এভরিডে লাইফে আমরা সবসময় এটা ইউজ করছি, যে আমরা যখন কোনো এক্সিমেন্ট করছি সেই এক্সিমেন্ট বস্তুর ভ্যালুকে, ওই প্রপার্টিকে তৈরি করে না, ওই ভ্যালুকে আমরা জাস্ট রিভিল করি মাত্র। এখন কোয়ান্টাম ওয়ার্ল্ডে এটা কি হবে এটা আমরা দেখব। এখন কোয়ান্টাম ওয়ার্ল্ডে আমরা আরেকটা এক্সিমেন্ট করি, এটাকে বলা হয় স্টার্ন-গালাকের এক্সিমেন্ট। খুব সহজ এক্সিমেন্ট, এটা একটু হয়তো ল্যাবে দেখানো মুশকিল, আমি জানি না এখন কি সেট আপ। এটা কি থাকে, একটা ওভেন থাকে, ওভেন থেকে কোনো একটা খুব মাইক্রোস্কোপিক পার্টিকেল বেরোচ্ছে, অ্যাকচুয়াল এক্সিমেন্টে ওটা সিলভার অ্যাটম পাঠানো হয়েছিল, আর একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। ম্যাগনেটিক ফিল্ড মানে তুমি একটা ওই নর্থ পোল আর সাউথ পোল রেখে তার মাঝখান দিয়ে ওই বস্তুটাকে পাঠাতে হবে। আর এই ব্যাপার আছে, এই ম্যাগনেটিক ফিল্ডটাকে ইনহোমোজিনিয়াস করে নিতে হয়, যেগুলো কিছু টেকনিক্যাল কারণ আছে, আমরা পরে সেই টেকনিক্যালিটিতে আপাতত যাচ্ছি না। মানে হোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ড হলে এই স্টার্ন-গালাক এক্সিমেন্টটা হবে না, ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ড থাকে। এখন ম্যাগনেটিক ফিল্ড আমি কোন ডিরেকশনে রাখতে পারি? ম্যাগনেটিক ফিল্ডটা দেখো, ম্যাগনেটিক ফিল্ড তো ভেক্টর, আমি এইভাবে রাখতে পারি, এইভাবে রাখতে পারি, বিভিন্ন ভাবে রাখতে পারি। তা আমরা যদি জেড অ্যাক্সিস দিকে ম্যাগনেটিক ফিল্ডটা রাখি তখন আমরা বলবো আমরা স্টার্ন-গালাকের এক্সিমেন্ট করছি অ্যালং জেড ডিরেকশন। এখন এক্সিমেন্টটা করে দেখা গেল যে ওই যে পার্টিকেলটা ওভেন থেকে আসছে সেটা কখনো কখনো উপরের দিকে যাচ্ছে, আপের দিকে ডিফ্লেক্ট হচ্ছে, কখনো কখনো নিচের দিকে ডিফ্লেক্ট হচ্ছে। তা এই এক্সিমেন্টটা এত 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 বারবার এত কমপ্লেক্স, তো এটাকেই আমি জাস্ট এরপর থেকে ছবিতে এইভাবে দেখাবো, যে জেড মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা জেড ডিরেকশনে আছে, অ্যালাইনড ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ড। ওভেন থেকে পার্টিকেলটা এলো, তাহলে তার দুটো পসিবল আউটকাম, একটা আপ দিকে যাবে, একটা ডাউন দিকে যাবে। এটা খুব 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 ক্রিটিক্যাল, মানে খুব সফিস্টিকেটেড একটা এক্সিমেন্ট, বাট ভাবো তো লজিক্যালি কি খুব ডিফারেন্স দেন শেপ আর কালার মেজারমেন্ট থেকে? শেপ মেজারমেন্টেও তো দুটো আউটকাম পেয়েছিলাম, কালার মেজারমেন্টেও দুটো আউটকাম পেয়েছিলাম, ওরকমই একটা জিনিস হচ্ছে, কিন্তু একটু সফিস্টিকেটেড ওয়েতে হচ্ছে। এখন ধরা যাক আমি জেড মাপলাম, তাহলে কি কি পেতে পারি? উপরের দিকে যেতে পারে অথবা নিচের দিকে যেতে পারে। আমি এটাকে ওই শেপ কালারের সঙ্গে কম্পেয়ার করছি, তাহলে একই যখন আমি যদি শেপ মাপি সেটাও সার্কুলার হতে পারে অথবা ট্রায়াঙ্গুলার হতে পারে। আচ্ছা, আমি জেড মাপলাম, তারপর আবার জেড মাপলাম। প্রথম জেডে আমি দেখলাম পার্টিকেলটা উপরের দিকে গিয়েছে, তারপরে জেডে গিয়ে দেখছি ও সেটা উপরের দিকে গিয়েছে। তুমি বলবে এতে আর কি অবাক আছে? আমি যদি প্রথমে শেপ মাপি সার্কুলার পাবো, সেকেন্ডে যদি শেপ মাপি আবার ওই বস্তুটারই যদি আকার মাপি সেটা তো সার্কুলারই পাবো। একই জিনিস হচ্ছে এখানে, এখানেও তাই হচ্ছে। সেই জন্য একটু কায়দা করলাম, একটু মডিফাই করলাম। আমি প্রথমে জেড মাপলাম, করে আমি দেখলাম উপরের দিকে পার্টিকেলটা যাচ্ছে, তারপর এক্স ডিরেকশনে, মানে আমি জেড, এক্স মানে হচ্ছে এটা যদি জেড ডিরেকশন ধরি আমরা ম্যাগনেটিক ফিল্ডের, এটা হচ্ছে এক্স পারপেন্ডিকুলার ডিরেকশন, সেটাকে বলছি স্টার্ন-গালাক এক্স মেজারমেন্ট। আমি জেড করে সব আপগুলোকে, আপ পার্টিকেল গুলোকে নিলাম যারা আপে রিফ্লেক্ট হয়েছে, তারপর এক্স করে দেখছি দুটোই আউটকাম আসতে পারে, আপও হতে পারে ডাউনও হতে পারে। তুমি বলবে এটাও অবাক হওয়ার কিছু নেই, এটা ওই শেপ আর কালারের মতো। আমি যদি শেপটা পাই, এখানে সার্কেল পেয়েছি, এই মুহূর্তে কালার তো যে মানে যেহেতু কালার মেজারমেন্ট করিনি, যে কোনো দুটোই হতে পারে, রেডও হতে পারে, ব্লুও হতে পারে।
আমি ফার্স্ট মেজারমেন্ট আমাকে শেপ সম্বন্ধে ধারণা দিয়েছে, কালার তো এখনো মাপিনি, তাহলে কালার দুটোই পসিবিলিটি আছে, রেডও ব্লুও দুটো পসিবিলিটি আছে। এবার এই অবস্থাটাই আমি করলাম। জেড মাপলাম, আপ পেয়েছি, এক্স মাপলাম, আপ ডাউন দুটোই পেতে পারি, ধরো আপটা নিয়েছি, তারপর আবার জেড মাপলাম, তাহলে কি হবে? আচ্ছা, এটা কালার শেপের সঙ্গে আবার একটু কম্পেয়ার করি। কালার মাপলাম, শেপ পেয়েছি, এই সরি শেপ মাপলাম, সার্কেল পেয়েছি, কালার মাপলাম, ব্লু পেয়েছি, তারপর যদি আবার কালার মাপি কি পাবো? সার্কেলই পাবো। তাহলে এখানেও জেড এ আপ পেয়েছি, এক্স এ আপ পেয়েছি, জেড এ আপ পাওয়ার কথা, কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখা যাচ্ছে না, না এখানে কখনো কখনো আপও আসতে পারে, ডাউনও আসতে পারে। তাহলে আমাদের কি হলো এবার? আমরা যে বললাম রিয়েলিটি ছিল, রিয়েলিটি হচ্ছে আমি যদি শেপ মাপি তাহলেও কালারকে চেঞ্জ করে না, বা কালার মাপি শেপকে চেঞ্জ করে না, বা আরো কথা বলতে গেলে আমার মেজারমেন্টের আগেই ও শেপ বা কালার যা যা ওর প্রপার্টি নিয়ে বসে আছে, আমার মেজারমেন্ট ওকে ক্রিয়েট করে না, মেজারমেন্ট জাস্ট রিভিল করে। এটা তো একটু প্রবলেম হয়ে যাচ্ছে না? বোঝা গেল প্রবলেমের মানে এই এক্সিমেটা কি 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 ডিফারেন্স তৈরি করছে? দেখো, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছিস তো সবাই? তাহলে রিয়েলিটির কি হলো? আমি যে এই যে জগৎ সম্বন্ধে আমরা ধারণা নিয়েছি, যে ওয়ার্ল্ড ভিউ নিয়ে আমরা চলছি, যে রিয়েলিটি এক্সিস্ট, সেটা কি হলো? এটা নিয়েই শুরু হয়ে গেল বিতর্ক। কার কার মধ্যে? আইনস্টাইন আর বোর। আইনস্টাইন বলো, তুমি কি বলতে চাইছো? যে আমি চাঁদের দিকে তাকিয়ে নেই মানে চাঁদ নেই? আমি তাকালে চাঁদ ওইখানে আসবে, এরকম হয় নাকি? তুমি বলছো তোমার আমার মেজারমেন্ট ওটাকে ক্রিয়েট করে, এরকম কি করে হয়? সেই জন্য বলছি, আই অ্যাট এনি রেট কনভিন্স দ্যাট হি ডাজ নট থ্রো ডাইজ। মানে বলছে I, at any rate, I'm convinced that he does not throw dice. He মানে God here, quote is God. But মনে রাখতে হবে আইনস্টাইন God কিন্তু আমাদের যে God, আইনস্টাইন God is different kind of. By God here he means nature. আইনস্টাইন বলতে চাইছে নেচার ফান্ডামেন্টালি র্যান্ডম বিহেভিয়ার কি করে করতে পারে? তোমার থিওরি তো এখানে খুব, এই কোয়ান্টাম ওয়ার্ল্ড তো খুব র্যান্ডমলি বিহেভিয়ার করছে, এটা কি করে হতে পারে? এই বাস্তবতার ধারণা ভেঙে যাবে, এটা হতে পারে না। কোয়ান্টাম মেকানিক্স আমরা ঠিক আছে অনেকগুলো এক্সপেরিমেন্টকে খুব সহজে ও এক্সপ্লেন করছে, খুব বিউটিফুলি এক্সপ্লেন করছে, কিন্তু বাস্তবতার ধারণাও ভেঙে যাবে, এটা হতে পারে না। আইনস্টাইন বলছে, তখন নিলস বোর বলছে যে আইনস্টাইন স্টপ টেলিং গড হোয়াট টু ডু। কিন্তু এখান থেকে বিতর্কটা শুরু হচ্ছে। আচ্ছা দেবলিন, আমরা কতক্ষণ টাইম নেব? 1.5 ঘন্টা তো? হ্যাঁ 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 হ্যাঁ। ওকে। তো এখান থেকে এই কোয়ান্টাম মেকানিক্স নিয়ে, এই বাস্তবতার ধারণা নিয়ে একটা বিতর্ক শুরু হচ্ছে, নিলস বোর আর আইনস্টাইন, আলবার্ট আইনস্টাইনের মধ্যে বিতর্ক। আচ্ছা, এটা বিতর্কটা ভালো করে বোঝানোর জন্য আমাদের আরেকটা কনসেপ্ট বোঝা দরকার। আচ্ছা ধরা যাক এই শেপ আর কালারের এক্সপেরিমেন্টটা দুজন বস্তু করছে, দুজন ব্যক্তি করছে। একজনকে বলি অ্যালিস, সে পৃথিবীতে বসে করছে, আরেকজন ধরো বব, সে অ্যান্ড্রোমিডাতে বসে করছে, অনেক দূরে। মানে বুঝতে পারছো তো অ্যান্ড্রোমিডা কত লাইট ইয়ার দূরে আছে। আচ্ছা, অ্যালিস নিজের কাছে বস্তুটার ওর শেপ বা কালার যা ইচ্ছে জানতে চাইতে পারে, ববও ওর বস্তুর শেপ কালার যা ইচ্ছে জানতে চাইতে পারে। এবার আমি বলছি ধরো অ্যালিস নিজের বস্তুটার শেপ মাপছে, তাহলে কিছু একটা আউটকাম পাবে, সার্কুলার অথবা ট্রায়াঙ্গুলার। একই রকম ববও যদি ওর বস্তুর শেপ বা শেপ মাপে, তাহলে সার্কুলার বা ট্রায়াঙ্গুলার পাবে। এখন ধরো বব ওর বস্তুটার কালার মাপছে, তাহলে বব কি করতে পারে? বব বস্তু ওর নিজের বস্তুটা শেপ মাপতে চাইতে পারে, অথবা ওর কালার মাপতে চাইতে পারে। আচ্ছা, বব নিজের কাছে কি মাপছে সেটার উপর ডিপেন্ড করে কি অ্যালিসের শেপের আউটকাম চেঞ্জ হয়ে যাওয়া উচিত? না স্যার। হওয়া উচিত না তো। এটাকেই আমরা বলি স্থানিকতা বা লোকালিটি।
দেখো এই যে কমন সেন্সে তুমি যেটা বলছো এটাই, আর কিচ্ছু না। এটাকেই বলি স্থানিকতা বা লোকালিটি। যে অ্যালিয়াসের মেজারমেন্ট ইনস্ট্যান্টেনিয়াসলি শুড নট চেঞ্জ what Bob's outcome is and vice versa. Bob measurement instantaneously should not change what Alice's outcome are. এটা চেঞ্জ করা উচিত নয়। তার মানে এটাও তুমি জগৎ সম্বন্ধে একটা ধারণা নিয়েছো, এগুলোকে প্রুফ করা যায় না। এগুলো হচ্ছে আমাদের জগৎ সম্বন্ধে ধারণা, যার উপর বেস করে আমরা ফিজিক্যাল থিওরিগুলোকে তৈরি করি। এবং এটার খুব জাস্টিফিকেশন আসে বিশেষ আপেক্ষিকতাবাদ, তোমরা যদি পড়বে হয়তো পরে, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। বিশেষ আপেক্ষিকতাবাদের সূত্রানুযায়ী আলোর চেয়ে বেশি গতিতে কোনো সিগন্যালেরই যাত্রা করা অসম্ভব, তাই এই কথা কার্যকারণের ক্ষেত্রেও সত্য। এটা হচ্ছে জাস্টিফিকেশন অনেকটা, কিন্তু লোকালিটি আরো ডিপার দেন স্পেশাল মানে রিলেটিভিস্টিক কজালিটি। লোকালিটি ইজ মোর ফান্ডামেন্টাল দেন দিস। ওইগুলো আমরা বুঝবো, আপাতত আমাদের এইটুকু বুঝলেই হবে। এখন জগৎ সম্বন্ধে আমাদের সমস্ত ধারণাটার ফান্ডামেন্টাল কি, যে সমস্ত প্রাকৃতিক ঘটনাগুলিকে রিয়েলিটি অ্যান্ড লোকালিটির দ্বারা ব্যাখ্যা করা সম্ভব। যা যা আমরা ঘটনা দেখছি সবকিছুকে লোকাল রিয়েলিজম বা লোকাল কজালিটি বলে এটাকে অনেক সময়। যে লোকালিটি, যে বাস্তবতার যে আমরা ধারণা এবং স্থানিকতার যে ধারণা, লোকালিটি এর সঙ্গে আমাদের সমস্ত এক্সপ্লেনেশন গুলো এর সঙ্গে, বা সমস্ত মেজারমেন্টে যেগুলো পাচ্ছি সবগুলো এর সঙ্গেই যাবে, যুক্তিসঙ্গতপূর্ণ হবে। আচ্ছা, কারো কিছু একটা কোশ্চেন আছে মনে হয়? হ্যাঁ, স্যার বলো। বলতেছি আলো তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা কি মানে আকর্ষিত হতে পারে? কেন এটা তোমার এই আলোচনায় এটা কেন কিভাবে আসছে বলো তো? মানে স্যার আগের যে একটা এক্সপেরিমেন্ট করলেন, এই যে চৌম্বক ক্ষেত্রের দ্বারা একটা কণা পাঠাচ্ছেন, হ্যাঁ মানে একটা উপরে যাচ্ছে একটা নিচে যাচ্ছে, সেই জন্য মানে প্রশ্নটা বললাম আর। হ্যাঁ, ওইটা ওই সিলভার অ্যাটম নিয়ে করানো হয়েছে ওই এক্সপেরিমেন্টটা। আচ্ছা, ঠিক আছে, হুম। ওকে, ঠিক আছে, চলো। তাহলে আমাদের কি বলছি আমরা, সমস্ত প্রাকৃতিক ঘটনাবলীকে লোকাল রিয়েলিজম মানে স্থানিকতা, বাস্তবতা, রিয়েলিটি অ্যান্ড স্থানিকতা মানে লোকালিটি এর আলোকে এক্সপ্লেন করা যাবে। এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ভিউ। মানে সমস্ত মানে 2000 বছর ধরে আমরা যা ফিজিক্স করে আসছি সবকিছু এর সঙ্গেই কম্পাটেবল হচ্ছিল। 1935 সালে একটা খুব আইনস্টাইন বললো, দেখো ভাই আমরা যে এত কিছু ধরে শিখেছি 2000 বছর ধরে, আমাদের কোয়ান্টাম মেকানিক্স এটার সঙ্গে মানছে না, যাচ্ছে না। কি করে আমি কোয়ান্টাম মেকানিক্সকে অ্যাকসেপ্ট করবো? তখন নিউ ইয়র্ক টাইমস সেই সময় একটা মানে প্রবন্ধ লিখে ফেলেছিল, আইনস্টাইন অ্যাটাক কোয়ান্টাম থিওরি, সায়েন্টিস্ট অ্যান্ড 2 colleagues ফাইন্ড ইটস নট কমপ্লিট ইভেন দো ইট ইজ কারেক্ট। ওরা কিন্তু দেখো, ওইটা কিন্তু খুব, আইনস্টাইন খুব সাবধানী বিজ্ঞানী, তো আইনস্টাইন বলছে না কোয়ান্টাম মেকানিক্স ভুল, ও প্রুভ করছে কোয়ান্টাম মেকানিক্সে এখনো আরেকটু কিছু করার বাকি আছে, কমপ্লিট হয়নি থিওরিটা, ওটা কারেক্ট কিন্তু কমপ্লিট নয়। চলো আমরা একটু আইনস্টাইন কি বলছি ওটা একটু বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে আইনস্টাইনের সেই বিখ্যাত পেপার, ক্যান কোয়ান্টাম মেকানিক্যাল ডেসক্রিপশন অফ ফিজিক্যাল রিয়েলিটি বি কনসিডার্ড কমপ্লিট। সেই সঙ্গে মানে সেই মুহূর্তে এই পেপার মানে একটা হিউজ হইচই ফেলে দেয় সমস্ত ফিজিক্স কমিউনিটির মধ্যে, যে একটা কোয়ান্টাম নতুন থিওরি এলো কোয়ান্টাম মেকানিক্স, এবং অলরেডি তখন শর্ডিঞ্জার, হাইজেনবার্গ, ডিরাক সবাই পরপর নোবেল পাচ্ছে। তাহলে কিন্তু থিওরিটার বেসিক কি গন্ডগোল হয়ে রয়েছে, তো এটা তো কি আইনস্টাইন তো এরকম একটা কোশ্চেন করছে থিওরিটা সম্বন্ধে। সবাই বিভিন্ন রকম পেপার লিখছে, নিলস বোরো লিখছে, আরো শর্ডিঞ্জার পেপার লিখছে, কিন্তু খুব ধারণাটা খুব ক্লিয়ার হচ্ছে না। ক্লিয়ার হবে ধীরে ধীরে, আমরা যাই একটু বোঝার চেষ্টা করি। কিন্তু সেখানে যাওয়ার আগে আমরা ধরো আইনস্টাইন কি কোশ্চেন করছে, কিভাবে ওই থ্রেডটা চ্যালেঞ্জ করছে কোয়ান্টাম মেকানিক্সকে, এটা একটু গল্পের আকারে বুঝে নি। তা এটা বুঝতে গেলে এটা দেখো, এটা আমি সহজ করে একটা স্লাইডে কোয়ান্টাম মেকানিক্স কি এটা বলেছি, ঠিক আছে, এটা বলার আপাতত দরকার নেই আমাদের, এইগুলো ছাড়াও আমরা খুব গল্প ছলেই বুঝতে পারবো। এটা কোয়ান্টাম মেকানিক্স বলছে একটি সিস্টেমকে সম্পূর্ণভাবে বর্ণনা করা যায় একটি ওয়েভ ফাংশনের মাধ্যমে, যা একটি হিলবার্ট স্পেসের ভেক্টর। ঠিক আছে, আমাদের এগুলো না বুঝেও আমরা বুঝতে পারবো, চলো যদি লাগে আমরা আবার এখানে আসবো। সংক্ষেপে ইপিআর প্যারাডক্স। ইপিআর কোয়ান্টাম সম্বন্ধে কি বলতে চাইছে, বলছে একটা থিওরিকে কখন কমপ্লিট বলবো।
দেখো ডেফিনেশন আমি একদম ওর পেপার থেকেই চলছি। হোয়াট এভার দ্য মিনিং অ্যাসাইন টু দ্য টার্ম কমপ্লিট, the following requirement for a complete theory seems to be necessary. One, every element of physical reality must have a counterpart in the physical theory. যেটা বাংলা করলে দাঁড়ায় যে কোনো যদি একটা ফিজিক্যাল রিয়েলিটি থাকে তাহলে আমার থিওরিকে আমি কমপ্লিট বলবো যদি থিওরি ওই ফিজিক্যাল রিয়েলিটিকে বর্ণনা করতে পারে। একটি সম্পূর্ণ প্রাকৃতিক তত্ত্বে অবশ্যই প্রাকৃতিক বাস্তবতার প্রতিটি উপাদানের প্রতিরূপ উপস্থিত থাকতে হবে। মানে হচ্ছে আমার যদি একটা ফিজিক্যাল রিয়েলিটি থাকে তাহলে আমার থিওরিকে ওই ফিজিক্যাল রিয়েলিটিকে এক্সপ্লেন করতে হবে। তো এইটুকু তো খুব সিম্পল ডিমান্ড। কিন্তু আমরা বলছি সিম্পল ডিমান্ড, আইনস্টাইন জানে, সঙ্গে সঙ্গে কেউ কোশ্চেন করবে আরে তুমি ফিজিক্যাল রিয়েলিটি কাকে বলছো ওইটাকে বলো, তারপর তো ঠিক করবে ফিজিক্যাল রিয়েলিটি ওই থিওরি এক্সপ্লেন করতে পারবে কি পারবে না, ওটা আইনস্টাইন জানে। ওই জন্য দেখো ও ফিজিক্যাল রিয়েলিটি কি কি কাকে বলবো সেটাও দেখো খুব সুন্দরভাবে বলছে। বলছে যদি একটি সিস্টেমকে কোনোভাবে ডিস্টার্ব না করে আমরা সিস্টেমটির কোনো পরিমাপযোগ্য রাশির মান নিশ্চিতভাবে অনুধাবন করতে পারি তাহলে বলা যায় যে উক্ত পরিমাপযোগ্য রাশির বাস্তবতার উপাদান রয়েছে। মানে আমি সিস্টেমকে ডিস্টার্বই করছি না, বাট সিস্টেমের কোনো প্রপার্টিকে আমি পারফেক্টলি বলে দিচ্ছি, তাহলে ওটা বলবে না ওটা তো তোমার মেজারমেন্ট, তুমি তো সিস্টেমকে ডিস্টার্ব করোনি, তোমার মেজারমেন্ট তো ওটা ক্রিয়েট করোনি, ওটা সিস্টেমেরই প্রপার্টি এবং ওইটাই হচ্ছে ওর রিয়েলিটি। আইনস্টাইন বলছে এরকম যদি রিয়েলিটি থাকে তাহলে তোমার থিওরিকে ওই রিয়েলিটিকে এক্সপ্লেন করতে হবে, দ্যাটস অল। এইটুকু হচ্ছে ওর ডিমান্ড। এবারও কি বলছে, বলছে দেখো তোমার কোয়ান্টাম মেকানিক্সে আমরা এরকম দুটো পার্টিকেলকে তৈরি করতে পারি যেটা এরকম ভাবে একটা পিকুলিয়ার ওয়েতে তৈরি হয়ে রয়েছে। ওই যে বলছিলাম না পস্টুলেটে যে ও ওয়েভ ফাংশন তৈরি করা যায়, এইভাবে তৈরি করা যায় ওয়েভ ফাংশনে। কি এই সিম্বলগুলো ভুলে যাও, সিম্বলগুলো না দেখলেও হবে, আমার কথাটা শোনো তাহলেই বুঝতে পারবে। দুটো পার্টিকেলকে এই সোর্স থেকে তৈরি করে একটা অ্যালিসকে দেওয়া হলো, একটা ববকে দেওয়া হলো। এখন অ্যালিস যখন ওর নিজের পার্টিকেলের উপর জেড মাপছে, মানে জেড মানে ওই স্টার্ন গ্যালাক্সি জেড এর মধ্যে দিয়ে পাঠাচ্ছে, অ্যালিস যদি দেখে ওর পার্টিকেলটা সবসময় উপরের দিকে যায়, ববের পার্টিকেলটাও সবসময় উপরের দিকে যাবে। অ্যালিসের পার্টিকেল যদি নিচের দিকে যায়, ববের পার্টিকেলও সবসময় নিচের দিকে যাবে। এখন অ্যালিসকে তুমি এখানে রাখো, পার্টিকেল ওই সোর্স থেকে পার্টিকেল দুটোকে তৈরি করে একটা অ্যালিসের কাছে দাও, আর একটা তুমি ববকে দাও, ববকে তুমি আলফা সেন্টারে রাখো। অ্যালিস নিজের পার্টিকেলের উপর মেজারমেন্ট করলো সিগমা জেড, করে দেখলো ওর পার্টিকেলটা উপরের দিকে গিয়েছে, সঙ্গে সঙ্গে তো বলে যাবে ও ববের পার্টিকেলের জেড এর ভ্যালুও আপ হয়ে রয়েছে, ওইটা যদি তুমি জেড মেজারমেন্ট করো তাহলে ওইটা উপরের দিকে যাবে। দেখো অ্যালিস কিন্তু ববের পার্টিকেলকে ডিস্টার্ব করলো না এবং ও পারফেক্টলি বলে দিচ্ছে। কারণ কেন ডিস্টার্ব করলো না এটা আমি বলছি, কারণ অ্যাকর্ডিং টু রিলেটিভিটি থিওরি, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, এনি ডিস্টারবেন্স এটা ওই ববের কাছে যেতে তো কয়েক বছর লেগে যাবে, কারণ তো অত দূরে ববকে আমি বসিয়ে রেখেছি। যদি ডিস্টারবেন্স লাইটের ভেলোসিটিতেও যায় তাহলে তো কয়েক বছর লেগে যাবে, কিন্তু বব অ্যালিস তো তার আগেই বলে দিচ্ছে এবং তুমি প্রত্যেকবার মেপে দেখবে ওটা ঠিক, অ্যালিস ঠিক। তাহলে এখান থেকে আমাদের কি ধারণা যে জেড এর রিয়েলিটি আছে। আইনস্টাইন বলছে তাহলে তোমার থিওরি তো জেড এর রিয়েলিটি দিতে হবে। একই জিনিস এই পার্টিকেলের এক্স এর জন্য সত্যি, মানে জেড এর বদলে যদি অ্যালিস ওর স্টার্ন গ্যালাক্সি মেজারমেন্টটা জেড এর বদলে যদি এক্স এ করতো তাতেও প্রত্যেকবার ববেরটাকে বলে দিতে পারবে ববের পার্টিকেলকে ডিস্টার্ব না করে। তাহলে বলছে তোমার এক্স এরও রিয়েলিটি আছে, এবং শুধু তাই নয়, যেহেতু এক্স এরও রিয়েলিটি আছে জেড এরও রিয়েলিটি আছে, আইনস্টাইন বলছে কিন্তু দুজনেরও সাইমালটেনিয়াস রিয়েলিটি থাকতে হবে। কোয়ান্টাম মেকানিক্স বলছে না, এটা তো ওই সাইমালটেনিয়াস রিয়েলিটি ও দিতে পারছেন। আমরা কোয়ান্টাম মেকানিক্স ওই যে কে একটা সায়নী ধরলো যে যদি পজিশন মোমেন্টাম হয় তাহলে ওদের তো একসঙ্গে জয়েন্টলি মাপতে পারবো না, বা হাইজেনবার্গ আনসার্টেনিটি বলছে, সেরকম এখানেও এক্স আর জেড তোমরা যখন আরেকটু বড় হবে দেখবে যে এরা নন কমোডেটিং মেজারমেন্ট, এদেরকে এরা জয়েন্টলি মাপতেও পারবে না এবং ওরা ওই হাইজেনবার্গ আনসার্টেনিটি স্যাটিসফাই করার ফলে রয়েছে। এদের সাইমালটেনিয়াস রিয়েলিটি কোয়ান্টাম মেকানিক্স দিতে পারে না। এইটুকুই, এটাই হচ্ছে ইপিআর এর আর্গুমেন্ট। তাহলে ইপিআর ফাইনালি কি বলছে, ওদের কনক্লুশনটা আমরা দেখালাম যে ওয়েভ ফাংশন প্রাকৃতিক বাস্তবতার সম্পূর্ণ বিবরণ ধারণ করতে পারে না। সম্পূর্ণ মানে একই সঙ্গে এক্স কে এন্ড জেড কে বাস্তবতা প্রদান করা, ডেসক্রাইব করা, সেটা পারে না। পাশাপাশি একটি প্রশ্ন এখনো অমীমাংসিত থেকে যায়, এই ক্ষেত্রে সত্যি কি এমন একটি সম্পূর্ণ বিবরণ আদৌ সম্ভব? তাহলে যেহেতু ও
ও কোয়ান্টাম মেকানিক্সের কমপ্লিট থিওরি নয়, তাহলে এরকম একটা কমপ্লিট থিওরি আমাদের খুঁজতে হবে। আমরা বিশ্বাস করি এমন তথ্য সম্ভব। এটা হচ্ছে ওদের পেপারের লাস্ট লাইন। While we have thus shown that the wave function does not provide a complete description of the physical reality, we left open the question of whether or not such a description exists. We believe, however, that such a theory is possible. এটা হচ্ছে ইপিআর এর কোয়ান্টাম মেকানিক্স সম্বন্ধে ক্রিটিসিজম, এবং এখান থেকে একটা বিউটিফুল কোশ্চেন ওরা তৈরি করল। দেখো এই অবধি কি বোঝা গেল? তারপর আমরা নেক্সট এটার কি উত্তর ওইদিকে যাব, কিন্তু এই অবধি কি কারো কোনো কোশ্চেন আছে নেক্সট টপিকে যাওয়ার আগে? স্যার হ্যাঁ, আগের এক্সপেরিমেন্টটা আরেকবার বলবেন, মানে আগে যেটা বললেন। হ্যাঁ এখানে আমি কি বললাম, এখানে কি বললাম, আমি কি থেকে শুরু করলাম, তুমি এই সিম্বল গুলো ভুলে যাও। আমি বলছি এমন ভাবে কোয়ান্টামের দুটো পার্টিকেলকে তৈরি করে একটা অ্যালিসকে আর একটা ববকে এমন ভাবে দিয়ে দেওয়া যায়, এমন ভাবে তৈরি করা যায় সিস্টেমটাকে, যে অ্যালিস যদি ওর পার্টিকেলটার উপর ওই যে স্টার্নগালাকে জেড মেজারমেন্টটা করে যদি আপ আউটকাম পায়, ববেরও সেই মুহূর্তে আপ আউটকাম আসবে। ও যদি ডাউন পায়, ববও ডাউন পাবে। এবং এটা শুধু এক্স এর জন্য, জেড ডিরেকশনে না, ও যদি এক্স মেজারমেন্টও করে তাহলেও তাই পাবে। মানে তো ইনস্ট্যান্টেনিয়াসলি সিগন্যাল পাঠিয়ে দিল না, মানে এটা হচ্ছে খুব পিকুলিয়ার। এটা হচ্ছে, কিন্তু এখান থেকে তুমি ইনস্ট্যান্টেনিয়াস সিগন্যাল পাঠাতে পারবে না। কারণ দেখো তুমি ও তো ইনস্ট্যান্টেনিয়াসলি জেনে গেল কি আমি ও যেটা জেনে গেল, সেটা করেছে। সিগন্যাল পাঠানো মানে কি, ওর যে আউটকামটা আসবে এটা তো ওর হাতে কন্ট্রোলে নেই। আমি ধরো তোমাকে আউটকাম, আমি একটা সিগন্যাল পাঠানো মানে কি, আমি ধরো তোমাকে বলতে পারি তোমার নামটা কি? চন্দ্রিমা। হ্যাঁ চন্দ্রিমা। চন্দ্রিমা। আমি ধরো তোমাকে চন্দ্রিমা তোমাকে পাঠাতে চাইছি যে আজকে অলিম্পিকে ইন্ডিয়ার কেউ গোল পেয়েছে কি পায়নি, এই একটা ইনফরমেশন। তার মানে পেয়েছে ইয়েস, অথবা পায়নি নো। ধরো তুমি সামহাও অলিম্পিকের খেলা দেখছো না, আমি দেখছি, তাহলে আমি ঠিক করে নিলাম ও যদি ইয়েস হয় তাহলে আমি জেড এর আপটা তোমার কাছে ক্রিয়েট করব, আর যদি নো হয় তাহলে জেড এর ডাউনটা করব। কিন্তু এই যে আমি কি বলেছি দেখো, এখান থেকে ভালো করে শোনো, আমি শুধু বলেছি অ্যালিস যদি জেড আপ পায় তাহলে ববেরও জেড আপ, অ্যালিস যদি জেড ডাউন পায় তাহলে ববেরও ডাউন। কিন্তু অ্যালিস জেড আপ পাবে না ডাউন পাবে, এটা অ্যালিসের কন্ট্রোলে নেই, এটা র্যান্ডমলি হয়। কিন্তু সিগন্যাল পাঠানোর জন্য এটাকে, আমি তো জানি আজকে ইন্ডিয়া গোল্ড মানে ব্রোঞ্জ পেয়েছে, তাহলে আমাকে জেড আপে আমাকে তৈরি করতে হবে, কিন্তু সেটা আমার কন্ট্রোলে নেই। সেই জন্য এটা হচ্ছে কোরিলেশন। এটা এই কোরিলেশন আছে এখানে পিকুলিয়ার, কিন্তু এই কোরিলেশনকে ইউজ করে আমরা সিগন্যাল করতে পারবো। কোয়ান্টাম মেকানিক্স এই কোরিলেশনটা আছে, কিন্তু স্টিল ওটা দিয়ে আমি সিগন্যাল করতে পারবো না। বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আরেকটু আমাদের ভাবলে আর যত ভাববে আর একটু ধীরে ধীরে ক্লিয়ার হবে। এটাই পিকুলিয়ার, এগুলোই খুব পিকুলিয়ার। মানে এই যে তোমার কাছে এই অস্বস্তিটা হচ্ছে না, এই অস্বস্তিটা শর্ডিঞ্জারও হচ্ছে। এটা কি করে হচ্ছে, এরকম হয় নাকি? এবং শর্ডিঞ্জার এমন যে শর্ডিঞ্জার কোয়ান্টাম মেকানিক্স তৈরি করছে, সে এটার জন্য বলছে আই এম সরি দ্যাট আই ওয়ার্ক উইথ দিস কাইন্ড অফ সাবজেক্ট, ইট ইজ সো বিজার্ড। এরকম একটা পিকুলিয়ার কোরিলেশন রয়ে গেল থিওরিতে, এটা কি করে হয়? এটা খুব অস্বস্তিকর, কিন্তু ঠিক আছে, দেখা যাক আমরা কতটুকু বুঝতে পারি। এটা খুব পিকুলিয়ার একটা ঘটনা। তো এটাকে নিয়েই আইনস্টাইন কোয়ান্টাম থিওরি সম্বন্ধে একটা ক্রিটিসিজম করলো, যে কোয়ান্টাম থিওরি কারেক্ট বাট নট কমপ্লিট থিওরি। কারণ ও সমস্ত প্রাকৃতিক বাস্তবতাকে, রিয়েলিটিকে এক্সপ্লেন করতে পারে না। ওরকম লোকাল রিয়েলিজম, যেহেতু আমাদের ধারণা ছিল সমস্ত ঘটনাকে লোকাল রিয়েলিটির মাধ্যমে ডেসক্রাইব করে ফেলা যাবে, সেটা পাচ্ছে না কোয়ান্টাম মেকানিক্স। ঠিক আছে, কোয়ান্টাম বিউটিফুলি বিভিন্ন জিনিসকে রিপ্রোডিউস করে দিচ্ছে, আমাদের ওরকম একটা লোকাল রিয়েলিজমকে মেনে চলে এরকম একটা থিওরি তৈরি করতে হবে। তাহলে এখনো আমরা জানি না, বাট ওরা আইনস্টাইন আর ওর যে কলিগ পোডলস্কি এন্ড রোজেন, ওরা বিলিভ করে ওরকম একটা থিওরি পসিবল। তাহলে নেক্সট জেনারেশনের কাজ হবে এরকম একটা থিওরিটা তৈরি করা। এটা 1935 সালে আইনস্টাইনরা পেপারটা লিখছে। তো আনফরচুনেটলি 1935 সালের পর প্রায়, যদিও খুব সামান্য কিছু কাজ হয়েছে সেই সময়, তারপর তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এই বিভিন্ন কারণে এইগুলোতে খুব বেশি আর কাজ হয়নি। ফান্ডামেন্টাল এই কোশ্চেনটার ব্রেক থ্রু হচ্ছে 1964 সালে। কে করছেন?
জন স্টুয়ার্ট বেল, উনি হচ্ছেন একজন আয়ারল্যান্ডের সায়েন্টিস্ট। উনি নিজেকে এইভাবে ডেসক্রাইব করেন যে আই এম এ কোয়ান্টাম ইঞ্জিনিয়ার বাট অন সানডেজ আই হ্যাভ প্রিন্সিপাল। যেরকম তোমাদের তো প্রত্যেক দিন ক্লাস থাকবে, সমস্ত কিছু থাকবে, বাট এই যে শুক্রবার ছুটির দিন, আজকে বেশ একটা গল্প শুনছে, এরকম ব্যাপার। সেরকম ওকেও তো খেয়ে পড়ে চলতে হবে। জন বেল হচ্ছে গিয়ে সানে অ্যাক্সিলারেটর ডিজাইনার ছিল, সেই সমস্ত কাজ করছে, কোয়ান্টাম ইঞ্জিনিয়ার। আর শনি রোববার ছুটির দিনগুলোতে ওই সব পুরনো পুরনো পেপার গুলো, আচ্ছা আইনস্টাইন তো এরকম একটা কোশ্চেন করে গিয়েছে, ওটা তো এখনো সলভ হয়নি, ওটা নিয়ে একটু ভাবা দরকার। সেই জন্য এই ফিলোসফিক্যাল আই হ্যাভ প্রিন্সিপালস মানে ইয়ার যে ওই ফিলোসফিক্যাল কোশ্চেন গুলো নিয়েও ভাবনা চিন্তা করতে 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 ও বললো আইনস্টাইনের এই কোশ্চেনটাকে অ্যান্সার করা দরকার আমাদের। দেখো বেল সেটাই, ওই যে বেল আবিষ্কারের জন্য নোবেল পেল, সেই বেলের থিওরেমটাকে আমরা বোঝার চেষ্টা করবো। উপপাদ্য আমি যেটা বললাম আমার স্লাইডে, দেখো আমার স্লাইডে আমি যে ইউজ করেছি আইনস্টাইনের স্থানিকতা ও বাস্তবতা সম্বন্ধে ধারণা, ওইটা আমি এখনো অব্দি এক্সপ্লেন করেছি। এবার ওই বেলের উপপাদ্যতে যাব। এই খেলাটা আরো সহজ, আমরা একটা খেলা 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 বোঝার চেষ্টা করি বেলের বেলের এই উপপাদ্য বোঝার জন্য। খেলাতে দুটো প্লেয়ার, অ্যালিস আর বব, আর একজন রেফারি আছে, ওকে বলি আমরা চার্লি। খেলার কি নিয়ম? খুব সিম্পল নিয়ম, একদম খুব সিম্পল নিয়ম। চার্লি অ্যালিসকে একটা কোশ্চেন করবে, সেটা এক্স ইজিক্যাল টু 0, এগুলো জাস্ট নোটেশন। হ্যাঁ, এক্স ইজিক্যাল টু 0 হতে পারে কোশ্চেনটা, অথবা এক্স ইজিক্যাল টু 1 হতে পারে। এখন ববকেও অ্যালিসকে একটা উত্তর দিতে হবে। অ্যালিসকে বললো, ধরো চার্লি বলে দিল এক্স ইজিক্যাল টু 0, সেই মুহূর্তে অ্যালিসকে একটা উত্তর দিতে হবে এ ইজিক্যাল টু +1 অথবা -1, দ্যাটস অল। সিমিলারলি চার্লি ববকেও একটা কোশ্চেন করবে, সেটাকে ধরো আমরা y ইকুয়াল টু 0 অথবা 1 দিয়ে ডিনোট করি, এবং তার উত্তরও বব দেবে, সেটার উত্তরও p ইকুয়াল টু +1 অথবা -1। অ্যান্ড অ্যালিস এই রেফারি এই কোশ্চেনগুলো খুব র্যান্ডমলি চুজ করবে। কখনো কখনো বহুবার এই গেমটা খেলা হবে, কখনো এক্স কে 0 দিচ্ছে, অ্যালিসকে 0 দিচ্ছে, ববকে 0 দিচ্ছে, 0 দিচ্ছে, 1 দিচ্ছে, 1 দিচ্ছে, 0 দিচ্ছে, 1 দিচ্ছে, 1 দিচ্ছে, এবং এটা খুব প্যাটার্ন মেনে নয়, ও র্যান্ডমলি এটা করবে। এবং খেলা, এটা হচ্ছে খেলার ব্যাপার। আর খেলা যখন একবার শুরু হয়ে যাবে, তখন অ্যালিস ববের কাছ থেকে সমস্ত ইন্টারনেট, মোবাইল, সবকিছু ফোন টোন নিয়ে নেওয়া হবে। তার মানে ওরা খেলা একবার শুরু হয়ে যাওয়ার পর ওরা কেউ কারোর সঙ্গে আর কথা বলতে পারে। খেলার নিয়ম বোঝা গেল, খুব সিম্পল খেলা। দেখো কোনো কোশ্চেন আছে এই অবধি? গুড, যদি বোঝা যায় তাহলে এবার তো খেলার জেতার কন্ডিশন বলতে হবে। কি কি উইনিং কন্ডিশন বলতে হবে খেলার। উইনিং কন্ডিশনটা হচ্ছে, চার্লি বলেছে যে আমি তোমাদেরকে র্যান্ডমলি কোশ্চেন দেব, কিন্তু তোমরা উত্তর দেবে, তোমাদের উত্তরের গুণফল সবসময় +1 হতে হবে। যদি এটা মিলিয়ে দিতে পারো তাহলে তোমরা খেলা জিতে গিয়েছো। দেখো খেলার নিয়মটা এটা, খেলা শুরু হওয়ার আগে অ্যালিস বব নিজেদের মধ্যে কথাবার্তা বলে কোনো স্ট্র্যাটেজি ঠিক করে নিতে পারে, নিয়ে ওরা সেপারেট হয়ে যাবে, দিয়ে খেলা শুরু হবে। খেলা শুরু হওয়ার পর আর কোনো কথাবার্তা বলা যাবে। তাহলে এই খেলাটা কি ওরা জিততে পারবে? এনিওয়ান? উইনিং কন্ডিশনটা আরেকবার বোঝাবেন? উইনিং কন্ডিশনটা হচ্ছে অ্যালিস যাই উত্তর দিক আর বব যাই উত্তর দিক, ওদের উত্তরের গুণফলটা সবসময় +1 হতে হবে। অ্যালিস কি উত্তর দিতে পারে +1 অথবা -1, বব কি উত্তর দিতে পারে +1 অথবা -1, কিন্তু ওদের উত্তরের গুণফল সবসময় +1 হতে হবে। এবং সমস্ত কোশ্চেনের জন্য, দেখো এই এক্স ওয়াই হচ্ছে কোশ্চেন, অ্যালিসকে এক্স দেয়া হতে পারে, তার মানে এ এক্স মানে হচ্ছে অ্যালিসের উত্তর যখন ওকে এক্স কোশ্চেন করা হয়েছে, যেখানে এক্সটা 0, 1 হতে পারে। বি ওয়াই মানে হচ্ছে ববের উত্তর যখন ববকে ওয়াই কোশ্চেন করা হচ্ছে, সেই ওয়াইটাও 0 হতে পারে। আর এ বি এগুলোর ভ্যালু কত হতে পারে? +1 আর -1। আর উইনিং কন্ডিশন কি হচ্ছে? এদের গুণফল হোয়াট এভার কোশ্চেন দে আর গিভেন সবসময় +1 হতে হবে। এই উইনিং কন্ডিশনটা অ্যালিস বব জানে, জানার আগে নিজেদের মধ্যে কথাবার্তা বলতে পারে, তারপর ওরা দূরে চলে যাবে। এই কন্ডিশনে ওরা কি জিততে পারবে? খেলাটা শুরু হওয়ার পর আর কোনো কথাবার্তা বলা যাবে না। জিততে পারে যদি ওরা লাইক ডিসাইড করে নেয় কি
ফার্স্টে ওরা +1 বলবে, তারপর -1 বলবে, ভুল হলেও +1ই বলবে, -1ও বলবে। না, ওরা সবসময় ঠিকই ঠিকই, তুমি ঠিকই ধরেছো, তুমি ঠিক করো। অ্যালিস ঠিক করে নিল আমাকে যাই কোশ্চেন করা হোক না কেন আমি সবসময় +1 বলবো। অ্যান্ড ববকে বললো ভাই তুইও যাই কোশ্চেন তোকে করা হোক তুইও সবসময় +1 করবি। তাহলে ওরা মিলবে না, মিলে যাবে না? হ্যাঁ, মিলে যাবে। হ্যাঁ, তাহলে জিততে পারবে তো। দেখো যাই কোশ্চেন আসুক অ্যালিস ববের কাছে, অ্যালিস সবসময় +1 দেবে, বব সবসময় +1 দেবে। তাহলে ওদের গুণফলটা কি হবে? +1। বোঝা গেল? দেখো এটা আমাদের বুঝতে হবে নেক্সটে যাওয়ার আগে। এটা ক্লিয়ার হলো তো সবার কাছে? আরেকবার বলুন। হ্যাঁ হ্যাঁ, মানে এই যে +1 কি করে আসতেছে এগুলো? না না +1, ওকে খেলাটার নিয়মটা কিন্তু কি স্যার আমরা আরেকবার, সব প্রশ্নের উত্তরে কি +1 আসবে? না না খেলাটার নিয়মটা শোনো, আমরা আবার প্রথম থেকে যাই। খেলার নিয়মটা কি? চার্লি অ্যালিসকে একটা কোশ্চেন করবে, কোশ্চেনটা x = 0 অথবা 1, অ্যালিসকে উত্তর দিতে হবে। অ্যালিসের উত্তর +1, সেটা তো অ্যালিস নিজে ঠিক করবে, উত্তর +1 অথবা -1 হতে হবে। এন্ড সেম ফর বব, ববকে একটা কোশ্চেন করা হবে y = 0 অথবা 1, বব একটা উত্তর দেবে b = +1 অথবা -1। আর খেলা শুরু হওয়ার পর কথাবার্তা বলা যাবে না, এবং ওদের উত্তরের গুণফল সবসময় +1 হতে হবে। এটা হচ্ছে খেলার নিয়ম, আর কিচ্ছু নেই। এবার বোঝা যাচ্ছে? আচ্ছা, আর কোনো ভাবে কি ওরা জিততে পারে? দুজনে যদি -1 বলে উত্তর, তাহলে দুজনেই যদি -1 বলে তাহলেও জিততে পারবে। ঠিকই বলেছো। আচ্ছা, তাহলে এইটা খুব ইন্টারেস্টিং খেলা নয়। আচ্ছা, খেলাটা একটু চেঞ্জ করে দিই। চেঞ্জ করা মানে কি? খেলা চেঞ্জ করা মানে কি? আমি উইনিং কন্ডিশনটা চেঞ্জ করে দেব। আচ্ছা, এবার খেলাটা দেখো তো একটু। বলা হচ্ছে যে এদের উত্তরের গুণফল +1 হবে যখন দুজনকেই সেম কোশ্চেন করা হয়, আর -1 হবে যখন দুজনকে আলাদা কোশ্চেন করা হয়। এবার কি ওরা জিততে পারবে? বোঝা গেল খেলার নিয়মটা? অ্যালিসকে কি কি কোশ্চেন করা হতে পারে? 0 অথবা 1, ববকে 0 অথবা 1। তাহলে অ্যালিসকে যখন 0 করলো, তার মানে টোটাল কটা কোশ্চেন হতে পারে? 0 0 0 1 1 0 1 1। তাহলে যখন 0 0 আর 1 1 হবে তখন ওদের উত্তরের গুণফল প্লাস হতে হবে, যখন 0 1 অথবা 1 0 হবে তখন উত্তরের গুণফল -1 হতে হবে। দেখো এই খেলাটাও ওরা জিতে ফেলতে পারবে, এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। আমি এই টেবিলটায় লিখে দিলাম। অ্যালিসকে যখন 0 কোশ্চেন করা হচ্ছে, অ্যালিস সবসময় +1 উত্তর দিচ্ছে, যখন 1 কোশ্চেন করা হচ্ছে ও -1 উত্তর দিচ্ছে। ববও তাই করছে, ও 0 পেলে +1 উত্তর দিচ্ছে, 1 পেলে -1 উত্তর দিচ্ছে। দেখো দুজনে যখন x y 0 0, ওদের উত্তরের গুণফলটা কত? +1। এই যখন 1 1, দুজনেই -1 উত্তর দিচ্ছে, দেখো গুণফলটা +1। কিন্তু যখন যখন আলাদা কোশ্চেন করা হচ্ছে তখন দেখো ওরা অপোজিট উত্তর দিচ্ছে এবং গুণফলটা -1। বোঝা গেল খেলাটা? হ্যাঁ, তো তার মানে জিতলো থোড়ি, ও তো জিতলো প্লাস হারলো, না মানে ইকুয়ালি জিতলো হারলো। না না না, উইনিং কন্ডিশন স্যাটিসফাই করা মানে জেতা তো। উইনিং কন্ডিশন তো বলাই হচ্ছে যে x = যদি y হয় তোমাদের উত্তরের গুণফল +1 হতে হবে, আর x যদি নট = y হয় তাহলে তোমাদের উত্তরের গুণফল -1 হতে হবে। এটা হচ্ছে জেতার কন্ডিশন। তো ওরা তো মিলিয়ে দিচ্ছে কথাবার্তা, নিজেদের সঙ্গে কথা না বলে নিজে নিজে উত্তর দিয়ে তো এটাকে মিলিয়ে দিচ্ছে সব সময়। হ্যাঁ স্যার, পাচ্ছি। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা আরেকটা খেলা খেলি। এবার বলা হচ্ছে যে তোমাদের উত্তরের গুণফলটা এই ফর্মুলা মেনে চলতে হবে। আচ্ছা, ফর্মুলাটা যদি দেখতে অসুবিধা হয় আমি ভেঙে দিই। যে বলা হচ্ছে অ্যালিসকে যখন 0 কোশ্চেন করা হবে এবং ববকে যখন 0 কোশ্চেন করা হবে, অ্যালিস কি উত্তর দিতে পারে? +1 অথবা -1, বব +1 অথবা -1, কিন্তু ওদের গুণফল সবসময় +1 হতে হবে। অ্যালিসকে যখন 0, ববকে যখন 1, তখন ওদের উত্তরের গুণফল +1 হতে হবে। অ্যালিসকে যখন 1, ববকে যখন 0, তখনও ওদের গুণফলের উত্তরের গুণফল +1 হতে হবে। কিন্তু দুজনকেই যখন 1 কোশ্চেন করা হবে তখন ওদের উত্তরের গুণফল -1 হতে হবে। বলতো এই খেলাটা কি জেতা যাবে?
মাথায় রাখবে এ বি ভ্যালু কিন্তু প্লাস মাইনাস ওয়ান। এই যে আমি এই ছবিতে বারবার দেখো, এ ক্যান টেক্স ভ্যালু প্লাস ওয়ান অথবা মাইনাস ওয়ান, বি ক্যান টেক্স ভ্যালু প্লাস ওয়ান অথবা মাইনাস ওয়ান। তাহলে কি এই কন্ডিশন গুলো স্যাটিসফাই করে ওরা খেলাটা জিততে পারবে? দেখো এই খেলাটা জেতা যাবে না, আমি সহজে প্রুফ করে দিচ্ছি, এক লাইনে প্রুফ করে দিচ্ছি। ধরা যাক এরা জিততে পারে, তাহলে ইকুয়েশন গুলো ওরা স্যাটিসফাই করতে হবে। তাহলে ইকুয়েশন গুলোকে গুণ করে দাও, তাহলে কি পাবে? দুটো এ জিরোর ভ্যালু দুবার আসছে, তাহলে এ জিরো স্কোয়ার, এ ওয়ান বি জিরো দেখো দুবার এসছে ইন্টু বি জিরো স্কোয়ার, এ ওয়ান দেখো দুবার এসছে এ ওয়ান স্কোয়ার, বি ওয়ান দেখো দুবার এসছে বি ওয়ান স্কোয়ার। আর এদের ভ্যালু কত? প্লাস ওয়ান প্লাস, সবার ভ্যালু প্লাস ওয়ান মাইনাস ওয়ান। তার স্কোয়ার কত হয়? স্কোয়ারটা হয় সবসময় প্লাস ওয়ান। আর ডান দিকে কি আসছে? তিনটে প্লাস একটা মাইনাস, এদের গুণফল কত? মাইনাস। তার মানে যদি ওরা জিতে ফেলে তার মানে তো সবগুলো কন্ডিশন স্যাটিসফাই করছে, তাহলে তো প্লাস ওয়ান ইজিক্যাল টু মাইনাস ওয়ান হয়ে যাবে। সেটা কি হতে পারে নাকি? তাহলে এই খেলাটা জেতা যাবে না। বোঝা গেল? এবার বেল কি প্রুফ করছে? তাহলে আমরা যখন জেতা যাবে না, তাহলে আমরা নেক্সট কোশ্চেন কি করতে পারি? আচ্ছা, খেলাটা তো পারফেক্টলি জেতা যাবে না, কত প্রবাবিলিটিতে জেতা যাবে? দেখো চারটে কন্ডিশনের মধ্যে তিনটে কন্ডিশন আমরা সবসময় স্যাটিসফাই করে দিতে পারবো, তার মানে সবসময় এটা 75% প্রবাবিলিটিতে জেতা যাবে। এখন বেল ওইটাই একটা থিওরেম প্রুফ করে দিল, যে ওই যে আইনস্টাইন বলেছিল না লোকাল রিয়েলিজম থাকবে, যদি লোকাল রিয়েলিজম সত্যি হয় তাহলে এই গেমটা জেতার সম্ভাবনা কোনোদিন 75%-এর বেশি হতে পারে। এটাই বেল প্রুফ করলো, এটাই জন বেলের উপপাদ্য। ও বলল ইফ লোকাল রিয়েলিজম ইজ কারেক্ট then this game you cannot win more than 75%. and দেখালো কোয়ান্টাম মেকানিক্সে এটা তুমি 85% প্রবাবিলিটিতে জিততে পারো। তার মানে কোয়ান্টাম মেকানিক্স, যে ওই যে আইনস্টাইন যে স্বপ্ন দেখছিল, যে ড্রিম ছিল, যে কোয়ান্টাম মেকানিক্সকে আমি হিডেন ভেরিয়েবল থিওরি যেটা লোকাল রিয়েলিজম মেনে চলে তাকে যে রিপ্লেস করব, বেল বলল না না এটা সত্যি নয়, এটা পারা যাবে না। কারণ লোকাল রিয়েলিজম সত্যি হলে এই গেমটা জেতার সম্ভাবনা 75%-এর বেশি হতেই পারে না, এটা প্রুফ করলো। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে দেখা যাচ্ছে 85% হয়ে যাচ্ছে, তাহলে তো এটা কি করে কোয়ান্টাম মেকানিক্স লোকাল রিয়েলিজমের সঙ্গে যাবে না? তা বেল তো এই পেপার গুলো বললো 1964 সালে, এখন তো এটা এক্সিমেন্ট করে প্রুফ করতে হবে, এটা খুব কঠিন কাজ। সেই এক্সিমেন্ট গুলোই অ্যালান এসপেক্ট, ক্লজার এন্ড জাইলিঞ্জার এই সিরিজ অফ এক্সিমেন্টের মাধ্যমে এটা প্রুফ করে দেখালো যে কোয়ান্টাম মেকানিক্সে সত্যি সত্যি ওই এন্টেঙ্গেল ফোটন ইউজ করে এই গেমটা 85% প্রবাবিলিটিতে জিতে ফেলা যায়। তার মানে আমরা কি প্রুফ করলাম? যে কোয়ান্টাম মেকানিক্স ক্যানট বি রিপ্লেসড বাই এ লোকাল রিয়েলিস্টিক হিডেন ভেরিয়েবল থিওরি অ্যাজ আইনস্টাইন ওয়াজ ড্রিমিং অ্যাবাউট। তার মানে দেখো একটা ফিলোসফিক্যাল ডিবেট যেটা বোর আইনস্টাইনের মধ্যে শুরু হয়েছিল 1935, মানে ওই কোয়ান্টাম মেকানিক্সের শুরুর দিক থেকে, বেল একটা এক্সপেরিমেন্টাল ফার্স্ট ওয়ে আউট বলে দিল যে ওই ফিলোসফিক্যাল ডিবেট মানে কে ঠিক, কে ফিলোসফিক্যালি ঠিক, আইনস্টাইন না বোর? বেল বলল ভাই আমরা তো ফিজিসিস্ট, আমরা ল্যাবে গিয়ে এক্সপেরিমেন্ট করে ঠিক করব এটা, বাট এক্সপেরিমেন্টটা কি করে করতে হবে, কিভাবে করলে আমি এটা কে ঠিক এটা বুঝতে পারবো, বেল সেই মেকানিজমটাকে ডিরাইভ করলো। অ্যান্ড অ্যালান অ্যাসপেক্ট, ক্লজার এন্ড জাইলিঞ্জার এক্সপেরিমেন্ট করে দেখালো যে না, বেল যে অঙ্ক করে যেটা দেখিয়েছে কোয়ান্টাম মেকানিক্সে 85% প্রবাবিলিটিতে জেতা যায়, সেটাই হচ্ছে। এখন তুমি বলতে পারো আচ্ছা এইসব তো ফিলোসফিক্যাল কোশ্চেন সব সলভ হয়ে গেল, খুব বিউটিফুল জিনিস, আমরা নিচের সম্বন্ধে অনেক কিছু শিখলাম, কিন্তু এখন যদি আমি বলি এইসব নিয়ে আমি পড়াশোনা করব, কারণ পড়াশোনা করতে গেলে আমার পিএইচডি করতে গেলে আমার কি বলে ফেলোশিপ লাগবে, কারণ না খেয়ে পড়াশোনা করবো কি করে, পয়সা করি তো লাগবে, খাওয়া দাওয়া করতে হবে। এখন খাওয়া দাওয়া করতে গেলে পয়সা করি লাগলে ফেলোশিপ তো গভর্নমেন্টকে ফেলোশিপ দিতে হবে, তো গভর্নমেন্ট কেন এইসব জায়গায় ফেলোশিপ দিতে যাবে, কারণ এটা ট্যাক্স পেয়ারের মানি, সেটা কেন গভর্নমেন্ট ইউজ করতে যাবে? এটারও যথেষ্ট কারণ আছে, কারণ দেখানো যাচ্ছে এইগুলোকে ইউজ করে আমরা নতুন নতুন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করে ফেলতে পারি। সেগুলো হচ্ছে কোয়ান্টাম কমপ্লেক্সিটি,
ইনফরমেশন থিওরি, কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডমনেস জেনারেশন, ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন, আদার ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট লটস অফ প্রোটোকল। এগুলো হচ্ছে ফিউ রিসেন্ট ওয়ার্ক আমি যা দেখাচ্ছি। যে বেলস থিওরেম, যেটা নিয়ারলি ফিলোসফিক্যাল কোশ্চেন, সেটা যেরকম আমাদের নেচার সম্বন্ধে খুব ডিপার আন্ডারস্ট্যান্ডিং দেয়, ও নতুন নতুন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের জায়গা খুলেও দিচ্ছে। সেই জন্য এই সংক্রান্ত রিসার্চটা আরো করা আমাদের দরকার। আমি শেষ করব কয়েকটা কোটেশন দিয়ে। অ্যালান এসপেক, যিনি নোবেল পেলেন 2022 সালে, উনি বলছে বেলস থিওরেম, ওনার বক্তব্য অনুসারে বেলস থিওরেম ইজ এ নেইভ ভিউ অফ এক্সপেরিমেন্টালিস্ট। হেনরি পি স্ট্যাপ, উনি একজন ফিলোসফার, অ্যাকর্ডিং টু হেনরি পি স্ট্যাপ, বেলস থিওরেম ইজ দ্য মোস্ট প্রোফাউন্ড ডিসকভারি অফ সায়েন্স। আমি হয়তো হেনরি পি স্ট্যাপ, আমি নিজে বেলস থিওরেম এগুলো নিয়ে রিসার্চ করি, কিন্তু পুরোপুরি একমত নয় যে এটা মোস্ট প্রোফাউন্ড নয়, ওয়ান অফ দ্য প্রোফাউন্ড, অফকোর্স ওয়ান অফ দ্য প্রোফাউন্ড। কারণ ডারউইন থিওরেম রয়েছে, মার্কসের ইকোনমিক্সের আবিষ্কার, এগুলো সায়েন্সের খুব প্রোফাউন্ড ডিসকভারি। সেই জন্য সেরকম বেলস থিওরেম ওয়ান অফ দ্য প্রোফাউন্ড ডিসকভারি। দেখো, আইনস্টাইন বোরের ডিবেট সম্বন্ধে বেল কি বলছে? Bohr was inconsistent, unclear, willfully obscure, but right. Einstein was consistent, clear, down to earth, but wrong. ফাইনালি নেচার আমাকে এক্সিমেন্ট যেটাকে দিয়েছে সেটাকেই নিতে হবে। আমি শেষ করছি আমার খুব একটা ফেভারিট কোট, এন ডেভিড মার্মিন। তোমরা যখন আরেকটু বড় হবে, সলিড স্টেট ফিজিক্সে অ্যাস্কপ মার্মিনের বই পড়বে, সেই মার্মিনের একটা কোটেশন দিয়ে কি বলছে দেখো, কত সুন্দর কথা বলছে। What makes the pursuit of science so engrossing is to learn that one's most strongly held beliefs can be completely wrong. The search to identify and correct the old errors can lead to deep insight into nature. The world would be a far better place for all of us if this joy scientists find in exposing their own misconception were more common in other areas of human endeavor. মানে কি বলছেন উনি, যে সায়েন্টিস্টরা নিজেদের ভুলকে আইডেন্টিফাই করার মধ্যে একটা অদ্ভুত আনন্দ পায়। এই যে আমাদের একটা ভুল ধারণা ছিল, লোকাল রিয়েলিজম, আমরা নতুন একটা শিখলাম, এটাকে আমি না, আমাকে চেঞ্জ করতে হবে, আমাকে মডিফাই, আপ টু ডেট হতে হবে। কারণ এই যে এটার মাধ্যমে, এটা যদি আমি না করি তাহলে নেচারকে খুব ভালোভাবে জানতে পারবো না, আমি তো রিজিড হয়ে গেলাম, অর্থোডক্স হয়ে গেলাম। তার সায়েন্টিস্ট সবসময় এটা, সায়েন্টিফিক ফিলোসফি আমাদের সবসময় শেখায় এই ওপেননেসটা, অর্থোডক্সকে সরে আসা, সবসময় কোশ্চেন করা, নতুন আবিষ্কারের দিকে যাওয়া। তাহলে নেচারকে আমি ভালোভাবে বুঝতে পারবো। যত ভালোভাবে নেচারকে বুঝতে পারবো, নেচারকে কম ক্ষতি করে, তত ভালো আমি, তত বেটার ওয়েতে হিউম্যানিটির বেটারমেন্টের জন্য ইউজ করতে পারবো। সেই জন্য সায়েন্টিস্ট ওপেন টু আইডেন্টিফাই দেয়ার ওন মিসকনসেপশন, এন্ড এতে ও আনন্দ পায়, মজা পায়, যে না তাহলে একটা নতুন ভালো জিনিস শিখলাম। তারপর উনি দুঃখ করে বলছে, কিন্তু এটা সোসাইটির অন্য পোর্শনে, পার্টিকুলারলি যারা ডিসিশন মেকার, পলিসি মেকার, পলিটিক্সে আছে, তাদের মধ্যে এটা খুবই কম। যদি এটা দেখা যেত তাহলে হয়তো আমরা আরো একটা বেটার হিউম্যান কাইন্ড পেতাম। তাহলে জাস্ট আমি 2 মিনিট আগে শেষ করছি, যদি তোমাদের কিছু কোশ্চেন কমেন্ট কিছু থাকে আমরা ডিসকাস করতে পারি। আমি এক্ষুনি মানিকদাকে মেসেজ করছিলাম যে বহুকালের ইচ্ছা ছিল বেলস থিওরেমটা একটু ভালো করে বুঝবো, সেটা মানে একটু বই টই পড়ে যা উদ্ধার করেছি তার থেকে এটাতে মানে অনেক ক্লিয়ারলি জিনিসটা বুঝে গেলাম। মানে এত সুন্দর এক্সাম্পল দিয়ে বললে, মানে কিছু বলার নেই। মানে স্কুলের স্টুডেন্টরাও বুঝতে পারবে আমার তো মনে হয়। এখন ওই নেটওয়ার্কের প্রবলেমের জন্য অনেকে অ্যাটেন্ড করতে পারেনি, আমাকে মেসেজ করলো, ওরা কালকে দেখবে ভিডিওটা। যাই হোক, আজকে যারা আছিস তারা বল। হ্যাঁ, যা ইচ্ছে তোমাদের, যা কোশ্চেন থাকে। আর এটা মাথায় রাখবে সবসময়, কোশ্চেন ক্যানট বি সিলি। কোশ্চেন সিলি বলে কিছু হয় না। হ্যাঁ, মানে সরিন্দর নিজেই যখন বলছেন যে আই এম রিয়েলি সরি যে আমি এটা করে ফেলেছি, তাহলে তো এখানে তো কোনো কোশ্চেন সিলি না। উনিও বুঝতে পারছেন এটা কিরকম একটা পিকুলিয়ার ঘটনা হচ্ছে, কিন্তু আমরা এখন ধীরে 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 এটা বেটার বুঝতে পারছি। আচ্ছা মানিক দা, 3rd অগস্ট তুমি ক্লাস নিচ্ছ তো? 3rd অগস্ট কি বার হচ্ছে বলতো? 3rd অগস্ট হচ্ছে তোমার শনিবার। আচ্ছা, ওই সেকেন্ড ডেটটা চেঞ্জ করে 3rd এ করছি।
আচ্ছা, আমি কিন্তু এরকম এরকম লেভেলেরই রাখবো। হ্যাঁ, হ্যাঁ এরকমই না, আমি আসলে বলছিলাম কি অনেকে তো পরেও শুনবে ভিডিওটা, এবার আজকে ধরো অনেক কিছু একসাথে শুনে নিয়েছে, এবার ওরা যদি একটু চিন্তা ভাবনা করে তারপরে পরের দিনও কোশ্চেন করতে আমি পারে। মানে মানে আমি 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 আরো বেসিক জিনিস পড়াবো এবার, বলবো। হ্যাঁ কিন্তু এই আচ্ছা। খুব বেশি অঙ্কে যাব না, খুব সহজ করে করে হ্যাঁ না যতটা না বলা সেটাই যায়। ভালো, সেটাই ভালো। ওটাই। তো ওরা যদি না এক্ষুনি যদি না কোশ্চেন করতে চায়, কারণ আমার মনে হয় ওদের একটু অনেক কিছু শুনে নিয়েছে, এবার একটু ঠিক নিজেদেরকে ঠিক চিন্তা ঠিক ভাবনা ঠিক করতে হবে ঠিক মনে এক্স্যাক্ট। হয় আমার। হ্যাঁ ওই লাস্ট সেটাই। পার্টটা একটু ওরা আরেকবার দেখলেই ওটা বুঝতে পারবে, গেমের ওই জায়গাটা। ওদের মাথায় আরো কোশ্চেন আসবে অ্যাকচুয়ালি। ঠিক। সেটাই। তাহলে হাত যখন কেউ তোলেনি, তাহলে আমার মনে হয় যে আজকের প্রোগ্রামটা এখানেই আমরা শেষ ঠিক করি। আছে, চল। হ্যাঁ, ঠিক আছে থ্যাংক ইউ তাহলে। দেবলিনা, এটা হেল্প হ্যাঁ করার জন্য। আর তোমাকেও প্রচুর থ্যাঙ্কস। তাহলে পরের সপ্তাহে শনিবার আমরা আবার মিট করছি। ঠিক আছে, চল। ঠিক আছে, ঠিক আছে। গুড নাইট, গুড নাইট। গুড নাইট।